মুম্বাইয়ে শীতের এক ঠান্ডা দুপুর ছিল, যখন আকাশে বিষণ্ণ ধূসর চাদর বিছিয়েছিল এবং বৃষ্টির কিছু ফোঁটা ধীরে ধীরে পড়তে শুরু করেছিল। গাড়ি ঘোড়ার মিলিত শোরগোল কানে তালা লাগিয়ে দেওয়ার মতো এক সঙ্গীতের মতো মনে হচ্ছিল। একটি চকচকে বিলাসবহুল গাড়ি থেকে এক ব্যক্তি নিচে নামল। তার নাম রাজকুমার বর্মা। ৪৭ বছর বয়সে তার অধিকারপূর্ণ চেহারা এবং মাপা চলনবলন থেকে এমন একজন ব্যক্তির আত্মবিশ্বাস ফুটে উঠছিল যে সাফল্য এবং শক্তির অভ্যস্ত। তার মুখে কিছুটা বেপরোয়া ভাব এবং কিছুটা অহংকারের মিশ্রণ ছিল। সে একটি ৫ তারা হোটেলের লবিতে পা রাখল, যেখানে রিসেপশনিস্টরা মাথা নত করে তাকে স্বাগত জানাচ্ছিল। গ্রানাইটের মেঝের ওপর তার কদমের ধীর কিন্তু দৃঢ় শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। উজ্জ্বল আলো তার চকচকে চামড়ার জুতোর ওপর পড়ছিল। খুব কম মানুষেরই ধারণা ছিল যে এই ব্যক্তি উত্তরপ্রদেশের এক সাধারণ পরিবার থেকে এসেছিল, যে নিজের বাবাকে সাহায্য করার জন্য একসময় অটো রিকশা চালিয়েছিল এবং তারপর নিজের ব্যবসা শুরু করেছিল। ব্যবসার জগতে প্রায় ২৫ বছরের কঠোর পরিশ্রমের পর রাজকুমার বর্মা এখন ভারতের সবচেয়ে প্রভাবশালী বিলিয়নিয়ারদের একজন হয়ে উঠেছিল। প্রথম নজরে বর্মার কাছে সবকিছুই ছিল, বিশাল সম্পত্তি, সামাজিক মর্যাদা এবং এমন সব রাজকীয় সম্পর্ক যার কথা খুব কম লোকই জানত। কিন্তু কেবল সেই জানত যে তার হৃদয়ের গভীরতায় এক শূন্যতা এবং এক অন্তহীন অনুশোচনা ছিল, যার শিকড় অতীতে হারিয়ে যাওয়া জিনিসের মধ্যে নিহিত ছিল। মাঝে মাঝে গভীর রাতের নিস্তব্ধতায় একাকিত্ব তাকে ঘিরে ধরত। তার এমন এক মহিলার কথা মনে পড়ত যাকে সে একসময় খুব ভালোবাসত, কিন্তু পরে তার নিজের উচ্চাকাঙ্ক্ষা তাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তার প্রাক্তন স্ত্রীর নাম ছিল প্রিয়া শর্মা, সেই মহিলা যে একসময় তার সঙ্গে দারিদ্র্যের মধ্যেও সুখ দুঃখ ভাগ করে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজনেই অর্থের ঝড়ের মধ্যে একে অপরকে হারিয়ে ফেলেছিল। বিবাহবিচ্ছেদের কাগজে স্বাক্ষর করার পর ১১ বছর কেটে গিয়েছিল এবং সেই পুরো সময়ে বর্মা প্রিয়ার সম্পর্কে কোনো খবর পায়নি। সে ব্যবসায়িক চুক্তিতে ডুবে রইল, শত কোটি এবং তারপর হাজার কোটি টাকার চুক্তি করতে লাগল। একের পর এক সাফল্যের সিঁড়ি চড়তে থাকল। জীবন তাকে দ্বিতীয় বিয়ের দিকে নিয়ে গেল, যা দ্রুত শুরু হয়ে দ্রুতই শেষ হয়ে গিয়েছিল। এই পুরো প্রক্রিয়ার সময় সে তার প্রথম স্ত্রীর বিন্দুমাত্র তোয়াক্কা করেনি। পুরনো কথাগুলো এক ঝাপসা ছবির মতো স্মৃতির কোথাও হারিয়ে গিয়েছিল। সেই এক অদ্ভুত দুপুরে যখন সে একজন পার্টনারের সঙ্গে দেখা করে হোটেল থেকে বেরোচ্ছিল, তখন সে হঠাৎ এমন এক দৃশ্য দেখল যা তার হৃদয়কে জাপটে ধরল। পার্কিংয়ের দিকে যাওয়ার বারান্দার কার্নিশের নিচে এক মহিলা মাটিতে বসেছিল। তার মাথায় একটি ছেঁড়া পুরনো ওড়না ছিল এবং তার পাশে প্রায় ১০ বছরের এক শিশু ছিল। মহিলাটি পুরনো কাজের পোশাক পরেছিল। তার মুখ ছিল রোগা, শুকনো এবং বসা। তার ছোট ছোট কাঁধ ঠান্ডায় কাঁপছিল এবং তার বাঁ হাতে একটি জরাজীর্ণ কাপড় বাঁধা ছিল। বর্মাকে সবচেয়ে বেশি যা চমকে দিয়েছিল তা হল তার কেবল ডান হাতটিই ছিল, বাঁ হাতটি পুরোপুরি গায়েব ছিল। অন্যদিকে তার পাশে বসে থাকা শিশুটি ছিল রোগা এবং তার চোখে ভয়ের পরেও এক নির্দোষ ভাব ছিল। তার দৃষ্টিতে অসহায়ত্ব এবং আশার এক ক্ষীণ আলো দুই ছিল। তারা দুজনে বাইরের দিকে তাকিয়েছিল, হয়তো বৃষ্টি থামার অপেক্ষা করছিল যাতে কোনো আশ্রয়ের খোঁজ করতে পারে বা কেবল নিজেদের কায়ক্লেশ ভরা জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রথমে বর্মা ভেবেছিল সে কেবল একজন গৃহহীন প্রতিবন্ধী মহিলা, কিন্তু এক মুহূর্তের মধ্যে তার কিছু একটা অদ্ভুতভাবে পরিচিত মনে হল। সেই মহিলার মুখ তার হৃৎস্পন্দন থামিয়ে দিল। সেই চোখ, সেই নাক, গালের গড়ন আর ঠোঁট সবকিছু তার স্মৃতিতে ফিরে এলো এবং তাকে সেই কঠিন কিন্তু ভালোবাসায় ভরা বছরগুলোতে ফিরিয়ে নিয়ে গেল। হ্যাঁ, এ তো সেই প্রিয়া, তার প্রাক্তন স্ত্রী, যাকে সে এত বছরেও পুরোপুরি ভুলতে পারেনি। প্রিয়া, এটা কি তুমি? সে নিজেকে প্রশ্ন করল। তার পুরো শরীর যেন জমে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার প্রাক্তন স্ত্রী, যে একসময় এত শান্ত এবং সুন্দরী ছিল, এখন এত দুর্বল, এক হাতে পঙ্গু হয়ে এক ছোট শিশুকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। আতঙ্কে বর্মা এটাও ভুলে গেল যে সে তার বিজনেস পার্টনারদের সামনে দাঁড়িয়ে আছে। সে নিজের সহকারীর হাত ঝটকে দিল, অতিথিদের বিদায় জানানোরও প্রয়োজন মনে করল না এবং দ্রুত সেই বারান্দার দিকে এগিয়ে গেল যেখানে প্রিয়া এবং সেই ছেলেটি বসেছিল।
তার হাত কাঁপছিল, বুক দুরুদুরু করছিল। সে তার নাম ধরে ডাকতে চাইছিল, কিন্তু তার গলা এতটাই বুজে গিয়েছিল যে আওয়াজ বেরোচ্ছিল না। কয়েক মিটারের দূরত্ব 11 বছরের বিচ্ছেদের মতো দীর্ঘ মনে হচ্ছিল। বৃষ্টি পাখমু টানা হয়ে যাচ্ছিল, জলের ফোঁটাগুলো ভারী হয়ে পড়ছিল এবং গাড়ির হর্নের শব্দ তার সাথে মিশেছিল। মনে হচ্ছিল যেন আশপাশের দুনিয়ায় এখন শুধু দুটি বিপরীত ছবি অবশিষ্ট ছিল, এক ধনী ব্যক্তি এবং এক সর্বশান্ত মহিলা, যারা একে অপরের সামনে দাঁড়িয়েছিল। বৃষ্টির ফোঁটা প্রিয়ার বসা গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। তার আশপাশে ঘটে যাওয়া পরিবর্তনের দিকে কোনো খেয়াল ছিল না। সে শুধু তার ডান হাত দিয়ে শিশুর মাথায় হাত বলিয়ে দিচ্ছে, আকে আরেকটু অপেক্ষা করতে বলছিল, তারপর সে কাজের সন্ধানে যাবে বা খাবারের জন্য কিছু খুঁজবে। মা ও ছেলের পেটে ক্ষুধার আগুন জ্বলছিল, কিন্তু তাদের যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। সেই অসহায় মহিলার সান্ত্বনার কথাগুলো বর্মার কান পর্যন্ত পৌঁছাল, যা তার হৃদয় কাঁপিয়ে দিল। তার সুন্দরী এবং কোমল স্ত্রী কবে থেকে এমন গৃহহীন এবং অসহায় জীবন কাটাতে শুরু করল? পদশব্দ শুনে প্রিয়া ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু ক্লান্তির কারণে সে শুধু এক পলক তাকাল, এবং যখন তার নজর সেই রাজকীয় স্যুট এবং ওই ব্যক্তির মুখের ওপর পড়ল, তখন সে থমকে গেল। প্রথমে সে ভয় পেয়ে গেল, এই ভেবে যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হয়তো কোনো ব্যবসায়ী বা হোটেলের কর্মচারী হবে, যে তাদের সেখান থেকে তাড়াতে এসেছে। কিন্তু কয়েক সেকেন্ড পর তার মুখ ভাবলেশহীন হয়ে গেল, তার চোখ ঝাপসা হয়ে এলো। সে কাঁপা কাঁপা গলায় ধীরে ধীরে বলল, রাজ, আপনি? তারপর সে তার অবশিষ্ট হাতটি দিয়ে নিজের ছেলেকে শক্ত করে ধরে নিল, যেন তার ভয় করছিল যে খুব ভয়ানক কিছু ঘটতে চলেছে। যে মুহূর্তে তাদের দুজনের চোখাচোখি হল, বর্মার মনে হল যেন তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তার অতীত মনে পড়ে গেল, সেই দিনগুলো যখন তারা দুজনে এক ছোট ভাড়া ঘরে থাকত। প্রতিদিন তারা একসাথে রাস্তার ধারের দোকানে সিঙারা খেতে যেত এবং রাতে একে অপরকে জড়িয়ে ধরে ধনী হওয়ার স্বপ্ন দেখত। তার মনে পড়ল যে প্রিয়াই নিজের সামান্য বেতন থেকে টাকা জমিয়ে, এমনকি নিজের মায়ের দেওয়া স্মারক দুল বিক্রি করে তাকে ব্যবসা শুরু করতে সাহায্য করেছিল। কিন্তু শেষ পর্যন্ত যখন সে সাফল্যের শিখরে পৌঁছাল, তখন সে তাকে ভুলে গেল। এমনকি ঝগড়ার সময় সে সরাসরি কটু কথা বলেছিল যে প্রিয়া তার সঙ্গে সাফল্যের পথে হাঁটার যোগ্য নয়। সম্পত্তি এবং সাফল্যের লালসার সামনে সে এই বিয়েটাকে বিসর্জন দিয়েছিল, যাতে প্রিয়াকে একাই এই কষ্ট সহ্য করতে হয়। বর্মার গলা ধরে এলো এবং সে প্রিয়ার পাশে বসে পড়ল। যদিও আশপাশের লোক অবাক হয়ে তাকিয়েছিল, তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার কাঁপা কাঁপা হাত প্রিয়ার কাঁধের দিকে এগিয়ে গেল এবং সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, প্রিয়া, এসব কি হল? তার মাথায় হাজারো প্রশ্ন ছিল। সে তার হাত কিভাবে হারালো? এই শিশুটি কার? এত বছর সে কিভাবে বেঁচেছিল এবং কি কারণে সে এই শোচনীয় অবস্থায় এসে পৌঁছাল? প্রিয়া তার স্পর্শ থেকে বাঁচার চেষ্টা করল। তার চোখে জল ছিল, কিন্তু তবুও সে শক্ত হয়ে রইল। রাজ, আমি কখনো ভাবিনি যে আমরা এই অবস্থায় আবার দেখা করব। তার কণ্ঠস্বর দুর্বল ছিল, কিন্তু তাতে তবুও কিছুটা দৃঢ়তা ছিল। সে তার ছেলের মাথায় হাত রাখল। এটা আমার ছেলে, এর নাম রোহন, ওর বয়স 10 বছর। আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি, বেঁচে থাকার জন্য সাময়িক কাজ খুঁজি, এর বেশি কিছু আশা করি না। সে নিজের থুতু গিলল, যেন এই কথাগুলো বলাও খুব কঠিন ছিল। চিন্তা করবেন না, আমি আপনার কাছে কোনো দয়া বা টাকা চাইব না, আপনি নিশ্চিন্ত থাকুন। এ কথা শুনে বর্মার মনে লজ্জার এক ঢেউ খেলে গেল। তার মানে এই ছেলেটির বয়স 10 বছর ছিল। তার অর্থ প্রিয়া বিবাহ বিচ্ছেদের কয়েক মাস পরেই গর্ভবতী হয়েছিল, অথবা হয়তো বিচ্ছেদের প্রক্রিয়া চলার সময়ই সে গর্ভবতী ছিল। একটি ভাবনা তার মনে খেলে গেল, এই ছেলেটি কি আমার নয়? বর্মার হঠাৎ পা দুটো অবশ মনে হল। যদি রোহন সত্যি তার ছেলে হয়, তবে গত 10 বছর ধরে তার ছেলে কোনো আশ্রয় ছাড়াই ঘুরে বেড়াচ্ছিল, নিজের পঙ্গু মায়ের সঙ্গে খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছিল। এটা ভাবতেই তার বুকে যেন কেউ ছুরি চালাচ্ছে বলে মনে হল। ছেলেটি তার বড় কালো চোখ তুলে তাকে দেখল। সে বর্মার স্যুট এবং ধনী ভাব দেখে কিছুটা পিছিয়ে গেল, যার ফলে বর্মার এক অজানিত ভাব অনুভব হল। কিন্তু তারপর কৌতূহলবশত সে তার ছোট হাতটি নাড়াল। বর্মার গলা বুঝে এলো। সে নিজের হাত বাড়ানোর চেষ্টা করল, কিন্তু প্রিয়ার সতর্কতা দেখে সে দ্রুত হাত সরিয়ে নিল। সেই সময় এক ব্যথা, অনুশোচনা এবং আফসোসের অনুভূতি এক ঢেউয়ের মতো প্রবলভাবে আছড়ে পড়ল। সে তোতলাতে তোতলাতে প্রিয়ার নাম বারবার নিতে লাগল। সবকিছু জানতে চাইছিল,
সবভাবে নিজের ভুল শুধরে নিতে চাইছিল। কিন্তু প্রিয়ার শীতল দৃষ্টি দেখে তার সাহস হল না। এর পরিবর্তে সে শুধু এটুকুই বলতে পারল, আমার সাথে গাড়িতে চলো, আমি তোমাকে আর ছেলেকে খাওয়াবো, তারপর আমরা কথা বলবো। প্লিজ আমাকে মানা করো না, আমাকে আর দূরে সরিয়ে দিও না। আমি জানি যে আমি ভুল করেছি। প্রিয়া অনেকক্ষণ চোখ বন্ধ করে রাখল এবং তারপর খুলল। তার চোখে কষ্ট, আত্মসম্মান, ভালোবাসা এবং প্রতিবাদ সবকিছুই ছিল। কিন্তু যখন সে দেখল রোহন ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে, তখন তার কাছে আর কোনো বিকল্প ছিল না। শেষ পর্যন্ত সে বর্মাকে তাকে তুলে ধরতে দিল। সেই শক্তিশালী মানুষের চেনা কাঁধের সঙ্গে যখন তার রোগা কাঁধ ঠেকল, তখন সে একটু কেঁপে উঠল। তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল, যা চাপা পড়ে গিয়েছিল বলে মনে হতো। বিশেষ করে যখন বর্মার হাত সেই ফাঁকা জায়গায় লাগল যেখানে প্রিয়ার বাঁ হাত কাটা ছিল, তখন বর্মার বুক ফেটে গেল। এখন তার জন্য সবচেয়ে বড় বিস্ময় ছিল যে প্রিয়া নিজের একটি হাত কিভাবে হারাল। সে উত্তর শোনার জন্য ভয় পাচ্ছিল, কিন্তু সে জানত যে কেবল সত্যই তাকে নিজের ভুল শুধারতে সাহায্য করতে পারে। বিলাসবহুল গাড়ি বৃষ্টির রাতের বুক চিরে এগিয়ে চলল। গাড়ির ভেতরের পরিবেশ দম বন্ধ করা ছিল। বর্মা ড্রাইভারকে পাশের একটি আরামদায়ক রেস্টুরেন্টে যাওয়ার নির্দেশ দিল। অবশ্যই আশপাশের মানুষের অবাক দৃষ্টির মাঝেই প্রিয়াও ইতস্তত করতে করতে গাড়ি থেকে নামল। নিজের ছেলের হাত ধরে তার পা দুটো কিছুটা টলছিল, কারণ তার অনেক কাজে ভারসাম্য বজায় রাখার অভ্যেস ছিল না। এক হাত দিয়ে সবকিছু করতে শিখতে তার অনেক সময় লেগেছিল। রোহন এখনও তার মায়ের হাত ধরে চুপচাপ পেছনে পেছনে আসছিল। প্রথম নজরে ছেলেটি খুবই রোগা ছিল। রোদে পুড়ে তার চুল কিছুটা তামাটে হয়ে গিয়েছিল। জামাকাপড় জরাজীর্ণ ছিল, যা প্রমাণ করছিল যে মা ও ছেলের জীবন কতটা কঠিন ছিল। রেস্টুরেন্টের এক কোণে রাখা টেবিলে বসে বর্মা ওয়েটারকে যত দ্রুত সম্ভব খাবার আনার জন্য বলল। রোহনের জন্য গরম চিকেন স্যুপ অর্ডার করতে এসে ভুলল না। সে পুরো সময় সে নিজের নজর প্রিয়ার উপর থেকে প্রায় সরায়নি। তার প্রতিটি নড়াচড়া, তার বিষণ্ণ চোখ, বসে যাওয়া মুখ আর হালকা কাঁপতে থাকা ফ্যাকাশে ঠোঁট লক্ষ্যবর ছিল। সে সেই আরামদায়ক গদিওয়ালা চেয়ারে অদ্ভুতভাবে বসেছিল, এমন এক সুযোগ এবং বিলাসিতা যা হয়তো সে অনেকদিন অনুভব করেনি। রোহন ইতস্তত করে চামচ তুলল। স্যুপের গন্ধে তার পেট গুড়গুড় করছিল। গরম স্যুপের এক চামচ খেতেই সে এক সতেজতা অনুভব করল। সেই মুহূর্তে ছেলেটি কিছুটা ওম অনুভব করল, যা সে অনেকদিন জানত না। প্রিয়া খাবার খেতে তাড়াহুড়ো করেনি। সে আগে নিজের ছেলের পেট ভরার অপেক্ষা করল, যদিও সে নিজেও ক্ষুধার্ত ছিল। এই দৃশ্য দেখে বর্মা নিজের চোখের জল ধরে রাখতে পারল না। সে তার পুরো জীবনে কখনো কারো সামনে কাঁদেনি, কিন্তু এখন এই দুই মানুষের সামনে, যারা প্রতিটি গ্রাসের জন্য সংগ্রাম করছিল, যাদের মধ্যে একজন হয়তো তার নিজেরই ছেলে, তার নিজের ওপর খুব রাগ হল। রোহন কিছুটা খেয়ে নেওয়ার পর সে ধীরে ধীরে নিচু হয়ে জিজ্ঞাসা করল, প্রিয়া, তুমি কি আমাকে বলতে পারো তোমার হাত কিভাবে হারালো, আর তুমি এই অবস্থায় কিভাবে পৌঁছলে? এই শিশুটি কি এটা? তার অসম্পূর্ণ বাক্যটি ভারী ছিল। প্রিয়া জানত সে কি জিজ্ঞাসা করতে চাইছে। সে তক্ষুনি উত্তর দিল না। তার চোখ জানলার বাইরে তাকিয়েছিল, যেখানে বৃষ্টি তখনও পড়ছিল। শেষ পর্যন্ত সে ধীরে ধীরে বলল, বিচ্ছেদের পর আমি মুম্বাই ছেড়ে পুনেতে আমার গ্রামে চলে গিয়েছিলাম। একটি কাপড়ের ফ্যাক্টরিতে ছোটখাটো কাজ করতে লাগলাম। তখনই আমি জানতে পারি যে আমি গর্ভবতী। সেই সময় আমি ভেবেছিলাম তোমাকে জানিয়ে দেব, কিন্তু তারপর আমি নিজের ফোন বন্ধ করে দিলাম এবং চুপচাপ তোমার থেকে দূরে সরে গেলাম। আমি ভেবেছিলাম তোমার এক নতুন জীবন আছে, তোমার এই বোঝার দরকার নেই, আর হয়তো বাচ্চারও একজন দায়িত্বহীন বাবার প্রয়োজন নেই। আমি নিজেকে বললাম যে আমি একাই বাচ্চাকে বড় করব, চাই যত কষ্টই আসুক না কেন, কারণ আমার বিশ্বাস ছিল যে বাচ্চাই আমার অবশিষ্ট খুশি। শুরুতে সবকিছু এত খারাপ ছিল না। আমি মজুরি করতাম। আমার ছেলে সুস্থ হয়ে জন্মেছিল। আমি এক সাধারণ গরিব জীবন মেনে নিয়েছিলাম, কিন্তু আমার মনে এই গর্ব ছিল যে আমার ছেলের জন্য মায়ের ভালোবাসাই যথেষ্ট। সে থামল, নিজের ডান হাতটি কাটা বাঁ হাতের উপর বোলাতে লাগল। তার মুখ স্মৃতির আড়ালে হারিয়ে গিয়েছিল। 3 বছর আগে ফ্যাক্টরিতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আসলে সেদিন আমাকে বাধ্য হয়ে অন্য একজন শ্রমিকের জায়গায় কাজ করতে হয়েছিল। সেই ব্যক্তির বাড়িতে কোনো জরুরি কাজ পড়েছিল এবং সে আমাকে এক রাতের ডিউটি করার জন্য মিনতি করেছিল। মেশিনে শর্ট সার্কিট হলো এবং আমি তাতে আটকে গেলাম। ডাক্তাররা বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমার প্রাণ বাঁচানোর জন্য তাদের আমার বাঁ হাতটি কেটে ফেলতে হলো। তারপর আমার চাকরি চলে গেল।
কোম্পানির সামান্য ক্ষতিপূরণ দিয়েছিল, কিন্তু তা বেশি দিন চলল না। জীবন খুব দুঃখজনক হয়ে গেল। আমি ভারী কাজ করার মতো সক্ষম ছিলাম না, তাই আমি সব জায়গায় ঘুরে বেড়ালাম। কেউ আমাকে ঘরের কাজের জন্য রাখল, কিন্তু অসুবিধা দেখে বের করে দিল। কিছু সময় আমি লটারির টিকিট বিক্রি করলাম, কিন্তু তা দিয়েও ছেলের পেট ভরত না। আমি আজ এক জায়গায় থাকতাম, তো কাল ভাড়া দিতে না পারার কারণে অন্য জায়গায় যেতে হতো, এবং এভাবেই আমি ফুটপাতে থাকা শুরু করলাম। সাময়িকভাবে বারান্দার কার্নিশগুলোকে শোয়ার জায়গা বানালাম। বর্মা চুপচাপ শুনতে থাকল। প্রিয়ার প্রতিটি শব্দ তার হৃদয়ে ছুরির মতো বেঁধছিল। গত 11 বছরে সে তাকে খুব সহজেই খুঁজে পেতে পারত, তাকে সাহায্য করতে পুরোপুরি সক্ষম ছিল, কিন্তু সে তা করেনি, কারণ সে ভেবেছিল যখন সবকিছু শেষ হয়ে গেছে তখন আর জড়ানোর কি প্রয়োজন। আর এখন এর মূল্য ছিল এক পঙ্গু মহিলা এবং এক অসহায় শিশু। তার চোখের জল বয়ে চলল। সে প্রিয়ার রোগা ডান হাতটি ধরে ফেলল। আমাকে ক্ষমা করে দাও, তুমি সত্যি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে মারতে পারো, বকতে পারো, কিন্তু প্লিজ আমাকে আর পর করে দিও না। আমি জানি না তোমাকে কিভাবে বিশ্বাস করাবো যে আমার কতখানি অনুশোচনা হচ্ছে। আমি কথা দিচ্ছি যে আমি তোমার আর রহনের সব কিছু পুষিয়ে দেব, যদি ও আমার ছেলে হয়। এইবার প্রিয়া তার দিকে স্থির দৃষ্টিতে তাকাল। সেই দুঃখী মহিলার মুখে তখনও আত্মসম্মান ছিল। সে এক দীর্ঘ শ্বাস নিল এবং রোহনের কাঁধে হাত রেখে চুপচাপ মাথা নাড়াল। হ্যাঁ রোহন, আপনার ছেলে। আমি ওকে এক ভালো জীবন দিতে পারিনি। আমি নিজেকে অপদার্থ মনে করি, কিন্তু সেদিন আমার এটাও বিশ্বাস ছিল যে আপনি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। আপনি জানেন না আমার কত কষ্ট হয়েছে, কিন্তু আমি আপনাকে কখনো বিরক্ত করতে চাইনি। তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। রোহনের সারল্য দেখে বর্মার চরম অনুশোচনা হল। এই শিশুটির রেশমের ওপর থাকা উচিত ছিল, বা অন্তত বাবা মা দুজনের পুরো যত্নে থাকা উচিত ছিল। কিন্তু জন্ম থেকেই সে তার বাবার ছায়া দেখেনি, নিজের মায়ের সঙ্গে থেকেছে, যার কাছে কেবল একটিই হাত ছিল। সে নিজেকে সামলাতে পারল না। সে ছেলেটিকে নিজের কোলে টেনে নিল। রোহন এক মুহূর্তের জন্য চমকে গেল, কিন্তু তারপর সে সেই অচেনা মানুষটির কাছ থেকে এক অপ্রত্যাশিত ওম অনুভব করল, যে আসলে তার বাবা ছিল। তাদের মধ্যে এক নীরবতা নেমে এলো। শুধু বর্মার ফোঁপিয়ে কান্নার ধীর শব্দ ছিল, যা সে আটকানোর চেষ্টা করছিল, যা দেখে ছেলেটি অবাক হয়ে উপরের দিকে তাকাচ্ছিল। বাইরে বৃষ্টি তখনও থামেনি, কিন্তু রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ এখন আবেগে ভরপুর ছিল। আশপাশের সব অতিথি এবং ওয়েটাররা সেই নামী বিলিয়নিয়ারকে দেখে অবাক হচ্ছিলেন, যে প্রায়ই চ্যারিটি প্রজেক্টের স্পন্সর হিসেবে খবরের কাগজে আসত, এবং আজ এক গরিব পঙ্গু মহিলার পাশে বসে ফুঁপিয়ে কাঁদছিল। কেউ কেউ প্রিয়াকে চিনতে পারল, অনুমান করল সে কে হতে পারে, কিন্তু কেউ জিজ্ঞাসা করার সাহস পেল না। তারা শুধু অনুভব করল যে এই মুহূর্তে সেই প্রাক্তন স্বামী স্ত্রী ব্যথা আর ভালোবাসা, বিস্ময় আর অনুশোচনার মধ্যে মিলেমিশে গিয়েছিলেন। খাওয়ার পর যখন রোহন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, তখন বর্মা ড্রাইভারকে 3 জনকে অন্য একটি শান্ত হোটেলে নিয়ে যাওয়ার জন্য বলল, যেখানে প্রিয়া আর তার ছেলে কিছুদিন বিশ্রাম নিতে পারবে। সে জানত যে তার বিশাল প্রাসাদে অনেক জায়গা আছে, কিন্তু সে নিশ্চিত ছিল না যে প্রিয়া সেই ধনী দুনিয়ায় পা রাখার জন্য তৈরি কিনা, যা সে একসময় ছেড়ে দিয়েছিল, বিশেষ করে তার বর্তমান অবস্থায়। এছাড়া তার নিজেরও ভয় ছিল যে সে সেই বাড়িতে তাকে প্রতিদিন দেখে অপরাধবোধের অনুভূতি সহ্য করতে পারবে না, যা একসময় তাদের বাড়ি হওয়া উচিত ছিল। তাই সে প্রিয়াকে ভাবার জন্য সময় দিল। ঘরে প্রিয়া পরিষ্কার পরিচ্ছন্ন আরামদায়ক পরিবেশ দেখল। তার মনে অনেক মিশ্র অনুভূতি জেগে উঠল। সে বুঝতে পারল যে সে অনেক বদলে গেছে। সে কখনো এমন আরামদায়ক গরম ঘরে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন সে দ্বিধায় ছিল, কারণ অনেক কিছু অদ্ভুত মনে হচ্ছিল। বর্মার সঙ্গে কাটানো কষ্টের দিনগুলোর পুরনো স্মৃতি হঠাৎ ফিরে এলো। তারা দুজনে কখনো নিজেদের একটা ছোট বাড়ি হওয়ার স্বপ্ন দেখেছিল, যাতে ভাড়া ঘরের ঘিঞ্জি পরিবেশ থেকে বাঁচা যায়। কিন্তু যখন টাকা এলো, তখন বর্মা নিজে বিশ্বস্ত রইল না। এই ভেবে সে সেই রাতে অস্থির ছিল। সে আড়ালে নিজের ছেলেকে দেখল। ছেলেটি শান্তভাবে শ্বাস নিচ্ছিল। তার ছোট হাতটি এখনও মায়ের একমাত্র ডান হাতটিকে ধরেছিল। সে ভাবল যে এই সময়ে সবচেয়ে জরুরি জিনিস হল রোহনের স্বাস্থ্য, যাতে সে পেট ভরে খেতে পারে, গরম কাপড় পরতে পারে এবং অন্য বাচ্চাদের মতো স্কুলে যেতে পারে। সে যতই রাগান্বিত হোক না কেন, যতই অভিযোগ করুক বা আত্মসম্মানে আঘাত লাগুক, ছেলের একজন বাবা এবং একটি ভালো জীবনের প্রয়োজন ছিল। এটি এমন এক সত্য ছিল যা অস্বীকার করা যেত না। যখন প্রিয়া জেগেছিল, বর্মার অবস্থাও কিছু আলাদা ছিল না।
সে নিজের ঘরে বসেছিল, হাতে চুরুট ছিল, কিন্তু সে তা খেতে পারছিল না। তাদের যৌবনের দিনগুলোর কথা তার মাথায় খেলছিল। তার মনে পড়ল যখন সে প্রথমবার প্রিয়ার সঙ্গে কলেজের গেটে দেখা করেছিল, যখন প্রিয়া মুম্বাইয়ে এক নতুন মেয়ে ছিল। তার চোখ উজ্জ্বল ছিল এবং হাসি ছিল সতেজ। দুজনেই প্রথম নজরে একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। একসাথে ছাত্রদের সস্তা ডিনার করত, একটা ব্রেড আর সিঙ্গারা ভাগ করে খেত। তারপর যখন তারা গ্র্যাজুয়েট হলো, তখন সে ব্যবসা শুরু করার জন্য সংগ্রাম করল। প্রিয়া নিজের স্বামীকে সাহায্য করার জন্য সব ধরনের কাজ করেছিল। তারা কখনো এক ছোট সুখী পরিবার ছিল, অভাবগ্রস্ত কিন্তু ভালোবাসায় ভরপুর। কিন্তু দুঃখের বিষয় হল, যে বছর বর্মা নিজের ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পেল, সেই বছরই দুজনের জীবনের দৃষ্টিভঙ্গিতে ধীরে ধীরে মতভেদ হতে লাগল। সে লাভ এবং ব্যবসায় সোনালী সুযোগের পেছনে বেশি বেশি ডুবতে লাগল। প্রিয়া নিজের স্বামীকে বদলাতে দেখল। তার ভয় ছিল যে সে ধীরে ধীরে নিজের নৈতিকতা হারিয়ে ফেলছে, এবং সে তাকে পরামর্শ দিল। সোনার পরিবর্তে বর্মা তাকে এই বলে ধমক দিল যে সে সেকেলে, বুদ্ধি নেই এবং তার উন্নতিতে বাধা দিচ্ছে। শেষ পর্যন্ত তাদের মধ্যে এক জোরদার তর্ক হল, এবং সে এমন কথা বলল যাতে প্রিয়া খুব কষ্ট পেল, যে তার ভবিষ্যৎ বিলিয়নিয়ার স্বামীর ওপর আঙুল তোলার কোনো অধিকার নেই। আলাদা হওয়ার পর সে নিজের স্যুটকেস তুলল এবং ঘর থেকে বেরিয়ে গেল। তারপর ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিল। প্রিয়া চুপচাপ কাঁদতে থাকল। তার চোখের জল কাগজের উপর পড়তে থাকল। সেই দিন থেকে সে তার জীবন থেকে গায়েব হয়ে গেল, কোনো খবর রাখেনি। এখন সেই মহিলা এক হাত কাটা এক অভাগা জীবন কাটাচ্ছিল নিজের ছেলের হাত ধরে। অনুশোচনায় তার হৃদয় ফেটে গেল। সে নিজেকে বলল যে সে সব কিছু ঠিক করে দেবে, কিন্তু অনেক দেরি কি হয়ে গেছে? ছেলে কি তাকে বাবা হিসেবে মেনে নেবে? প্রিয়া কি তাকে ক্ষমা করবে? এই প্রশ্নগুলো তাকে সারা রাত অস্থির করে রাখল, যার ফলে সে গরম বিছানাতেও ছটফট করছিল এবং তার হৃদয় বরফের মতো ঠান্ডা ছিল। পরদিন সকালে বর্মা প্রিয়া আর রোহনের সঙ্গে দেখা করতে গেল এবং দুজনকে স্বাস্থ্যের পরীক্ষার জন্য একটি জেনারেল চেকআপে যাওয়ার প্রস্তাব দিল। প্রথমে প্রিয়া ইতস্তত করলেও বর্মা তাকে বোঝাল যে শুধু তোমার আর ছেলের স্বাস্থ্যের অবস্থা জানতে পারলেই আমি শান্তি পাব। প্রিয়া রাজি হল। একটি উচ্চস্তরের হাসপাতালে ডাক্তার জানালেন যে প্রিয়ার অ্যানিমিয়া আছে। দীর্ঘ সময় পর্যাপ্ত খাবার এবং বিশ্রাম না পাওয়ার কারণে তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে। যদিও ছেলেটির কোনো গুরুতর অসুখ ছিল না, কিন্তু সেও হালকা অপুষ্টির শিকার ছিল। তার পর্যাপ্ত পুষ্টিকর আহারের প্রয়োজন ছিল এবং সেই সঙ্গে স্বাভাবিক বিকাশের জন্য তাকে স্কুলে ফিরে যেতে হবে। এটি শুনে বর্মার আরও কষ্ট হল। সে নিজেকে দোষারোপ করল যে সে নিজের ছেলেকে এমন দারিদ্র্যের মধ্যে বড় হতে দিয়েছে। হাসপাতালের ঘরে যখন তারা দুজনে একা ছিল, তখন বর্মা ইতস্তত করে বলল, তুমি আমার সাথে আমার প্রাসাদে থাকতে চলো, বা আমি তোমাদের জন্য একটি আলাদা ফ্ল্যাট কিনে দিতে পারি, যাতে তুমি আর ছেলে আরামে থাকতে পারো। আমি চাই রোহন এখনই স্কুলে যাওয়া শুরু করুক, আর তোমার জন্য আমি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করব। সংক্ষেপে বলতে গেলে আমি আমার ভুল শুধরাতে চাই। প্রিয়া অনেকক্ষণ চুপ করে রইল। তার মনে হল তাদের দুজনের মাঝে এক অদৃশ্য দেওয়াল আছে। সেই দেওয়াল বহু বছরের কষ্ট আর অভিযোগে তৈরি হয়েছিল। সে বর্মার অনুশোচনার সুযোগ নিতে চায়নি, কিন্তু সে এই কথাটিও অস্বীকার করতে পারছিল না যে তার ছেলেরই সাহায্যের প্রয়োজন আছে। শেষ পর্যন্ত সে ধীরে ধীরে মাথা নাড়াল। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমি আলাদা থাকতে চাই। আমি এখনই ওই ঘরে পা রাখার জন্য প্রস্তুত নই। তার চোখে এক মুহূর্তের জন্য বিষণ্ণতা খেলে গেল যখন সে সেই প্রাসাদের কথা উল্লেখ করল, যা বর্মার ঐশ্বর্যের প্রতীক ছিল। কিন্তু এটি সেই জায়গাও ছিল যেখানে সে কখনো তার স্বামীর সাথে খুশি থাকার স্বপ্ন দেখেছিল, এবং এখন তা তার কাছে এক অচেনা জায়গা। বর্মা কোনো আপত্তি করল না। তক্ষুনি জানাল যে সে তার সহকারীকে রোহনের সুবিধার জন্য স্কুলের পাশে একটি গোছানো অ্যাপার্টমেন্ট কেনার কাজ দিয়ে দেবে। সে চাইছিল প্রিয়া শান্তিতে থাকুক। এটি শুনে প্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ অন্তত সে জানত যে এখন থেকে তার ছেলেকে আর খোলা আকাশের নিচে থাকতে হবে না। যদিও তার মনের ক্ষত এখনও অমলিন ছিল। তার ভয় ছিল যে কোনো একদিন বর্মা আবার উদাসীন হয়ে যাবে এবং তাদের মা ছেলেকে একটি বোঝার বেশি কিছু ভাববে না। অবশেষে পুরনো ক্ষত এখনও ব্যথা দিচ্ছিল এবং তা সারিয়ে তোলা কঠিন ছিল। নতুন অ্যাপার্টমেন্টে যাওয়ার শুরুর দিনগুলোতে প্রিয়া আর রোহন কিছুটা অস্বস্তিতে ছিল, কারণ সব কিছু আধুনিক ছিল। ইলেকট্রনিক স্টোভ, অটোমেটিক ওয়াশিং মেশিন, আরামদায়ক সোফা থেকে শুরু করে সুরক্ষা দরজার অ্যাক্সেস কার্ড পর্যন্ত সবকিছু মা ছেলেকে অবাক এবং ভীত করছিল যে কোথাও স্পর্শ করলে নষ্ট না হয়ে যায়। ভাগ্যক্রমে বর্মা নিয়মিত খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানোর ব্যবস্থা করত।
সে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রান্নার জন্য একজন কাজের লোক নিয়োগের ব্যবস্থাও করেছিল, কিন্তু প্রিয়া মানা করে দিল, কারণ সে অপরিচিতদের সঙ্গে অস্বস্তি বোধ করত। সে বলল যে সে নিজেই করার চেষ্টা করবে, তবে বর্মা যেন তার পরিস্থিতি বোঝে। বর্মা জোর করেনি, কেবল চুপচাপ একজন ব্যক্তিগত ডাক্তারের ব্যবস্থা করল, যে মাঝে মাঝে এসে তার আর ছেলের পরীক্ষা করে যেত। রোহনের জন্য বর্মা তক্ষুনি অ্যাপার্টমেন্টের কাছে একটি নামী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ছেলেটি শুরুতে লাজুক ছিল, তার ভয় ছিল যে সে বন্ধুদের সাথে মানিয়ে নিতে পারবে কিনা। বর্মা সবসময় তাকে উৎসাহিত করত, বাবা চিন্তা করো না, বাবা তোমাকে পড়াশোনায় সাহায্য করবে, বাবা আর মা তোমাকে তাড়াতাড়ি সবার সাথে মিশে যেতে সাহায্য করার উপায় খুঁজে বের করবে। বাবা শব্দটি শোনার অভ্যাস রোহনের এখনও ছিল না, কিন্তু তার চোখে খুশির চমক ছিল। একটি বাচ্চার জন্য যে আগে পথে পথে ঘুরে বেড়াত, স্কুলে যাওয়া আর বাবা মায়ের সঙ্গ পাওয়া এক অবর্ণনীয় খুশি ছিল। শুরুর দিনগুলোতে রোহনের পড়াশোনায় অসুবিধা হলো। বর্মা, যে সাধারণত ব্যবসায় ব্যস্ত থাকত, তবুও সন্ধ্যায় অ্যাপার্টমেন্টে এসে ছেলেকে লেখা আর অঙ্ক করতে সাহায্য করার জন্য সময় বের করত। সেই সময় সে আর প্রিয়া একে অপরের কাছে আসার বেশি সময় পেতে লাগল। তারা একসাথে ছোট খাবারের টেবিলে বসে ছেলেকে পড়তে আর লিখতে শুনত। কখনো কখনো রোহন কোনো কঠিন শব্দ পেত, বর্মা তা বুঝিয়ে দিত, প্রিয়া তাতে কিছু যোগ করত। নতুন অ্যাপার্টমেন্টে উষ্ণ পারিবারিক পরিবেশ অনেকবার প্রিয়াকে এমন অনুভব করাত যেন এসব একটা স্বপ্ন। কিছু মাস আগে মা ছেলে ফুটপাতে ঘুমত, বেঁচে থাকা বাসি পাউরুটি খেত। এখন প্রিয়া সোফায় বসেছিল পরিষ্কার কাপড় পরে উজ্জ্বল আলোয়। ছেলে স্কুলে যাচ্ছিল। সে অনুভব করল যে বর্মাও বদলে গেছে, কম অহংকারী, কম ব্যস্ত। এর পরিবর্তে সে রোহনকে প্রতিটি অঙ্কের সমস্যা ধৈর্য ধরে বোঝাত, তাকে একজন স্নেহশীল বাবার মতো উৎসাহিত করত। তবুও হৃদয়ের ক্ষত তক্ষুনি সেরে যেতে পারত না। একদিন যখন সে বর্মাকে কাজের খাতিরে ফোনে কথা বলতে দেখল, তার কণ্ঠস্বর দাপুটে, চোখ শীতল, তখন প্রিয়া আবার ভয় পেয়ে গেল। তার ভয় ছিল যে সে এখনও সেই একই উচ্চাকাঙ্ক্ষী মানুষ, যে সম্পর্ককে পিষে দিতে প্রস্তুত। অথবা সেই দিনগুলোতে যখন সে ব্যবসায়িক পার্টির কারণে দেরিতে আসত, তখন প্রিয়াকে এই ভয় তাড়া করে বেড়াত যে তাকে আবার ছেড়ে দেওয়া হবে। এই অভ্যন্তরীণ লড়াই তাকে কখনো কখনো খিটখিটে আর কঠোর বানিয়ে দিত। বর্মাও বোঝার চেষ্টা করত এবং ধৈর্য ধরত, কিছুটা কারণ তার মনে হয়েছিল যে প্রিয়া তার। ধীরে ধীরে বর্মার ধৈর্য প্রিয়াকে প্রভাবিত করল এবং কিছুটা বিশ্বাস আবার জাগতে শুরু করল। ইতিমধ্যে বর্মার কোম্পানিও এক চ্যালেঞ্জের সম্মুখীন হল। সে হাজার হাজার কোটি টাকার একটি রিয়েল এস্টেট প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল, যেখানে একটি বিদেশি গোষ্ঠীর সঙ্গে প্রতিযোগিতা ছিল। চ্যালেঞ্জের মুখোমুখি হতে হল। উত্তেজনার মাঝে সাধারণত সে পুরোপুরি কাজে ডুবে যেত, এমনকি আরও কঠোর হয়ে উঠত। কিন্তু এইবার সে অন্যভাবে কাজ করল। সে তার সহকারী এবং বরিষ্ঠ প্রবন্ধকদের বলল, আমার পরিবারে কিছু সমস্যা আছে, আমার ভারসাম্য বজায় রাখা প্রয়োজন, আপনারা আরও সক্রিয় হন, আমাকে প্রতিটি খুঁটিনাটিতে হস্তক্ষেপ করতে বাধ্য করবেন না। অনেকেই অবাক হয়েছিল, কারণ এটি তার সাধারণ ধরন ছিল না। তাদের ভয় ছিল যে তার কড়া নজরদারি ছাড়া প্রকল্পটি সময়মতো শেষ হতে পারবে না। কিন্তু বর্মা দৃঢ়তার সাথে বলল যে যদি কোম্পানিকে স্থায়ীভাবে উন্নত হতে হয়, তবে তাদের সক্রিয় হওয়া শিখতে হবে। তারা সবসময় একজন ব্যক্তির ওপর নির্ভর করে থাকতে পারে না। সে এটা বুঝতে শুরু করেছিল যে টাকার চেয়েও গুরুত্বপূর্ণ কিছু মূল্যবোধ থাকে। এক রাতে সে একটি বৈঠক শেষ করার পর অ্যাপার্টমেন্টে এলো। রোহন ঘুমিয়ে পড়েছিল। প্রিয়া তখনও জেগেছিল, জানলার কাছে চুপচাপ বসে রাতের শহর দেখছিল। সে গাড়ির সারি দেখছিল। দরজার শব্দ শুনে সে ঘুরল এবং ধীরে ধীরে মাথা নাড়িয়ে অভিবাদন জানাল। উষ্ণ হলুদ আলো তার কিছুটা ক্লান্ত মুখে পড়ছিল। বর্মা তার কোট খুলল এবং কাছে এলো। তার পাশের চেয়ারে বসার সময় সে সাবধানতার সাথে দূরত্ব বজায় রাখল, যাতে প্রিয়া অস্বস্তিবোধ না করে। তুমি ক্লান্ত নও তো? আজ তোমার হাত কেমন আছে? ব্যথা করছে না তো? সে ধীরে জিজ্ঞাসা করল। তার উদ্বেগের সাথে অনুশোচনা মিশেছিল। প্রিয়া মাথা নাড়াল, আমি ঠিক আছি। তারপর সে এক দীর্ঘশ্বাস নিল, যেন কিছু বলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাজ, আমি জানি যে তুমি আমাদের মা ছেলের ক্ষতিপূরণ করার চেষ্টা করছ। আমি তোমার প্রতি কৃতজ্ঞ, সত্যিই আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি রোহনকে একটি ভবিষ্যৎ দিলে। কিন্তু আমি জানি না আমাদের সম্পর্ক কিভাবে মেটানো উচিত। আমার কি তোমার কাছে ফিরে আসা উচিত, নাকি আমরা শুধু সন্তানকে বড় করার দায়িত্ব ভাগ করে নেওয়া দুজন মানুষ? তুমি আমার কাছে কি চাও, স্ত্রী, বন্ধু, নাকি এক অচেনা? প্রিয়ার প্রশ্ন বর্মার হৃদয়ে একটি ছুরির মতো বিঁধল। সে ধীরে তার হাত ধরতে চাইল, কিন্তু প্রিয়া হাত কিছুটা সরিয়ে নিল। সে নিজের হাত নামিয়ে নিল।
তার গলা বুঝে এলো। আমি এই স্বপ্ন দেখার সাহসও করতে পারি না যে তুমি আগের মতো আমার স্ত্রী হয়ে ফিরে আসবে। আমি বুঝি যে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি শুধু চাই তুমি আমাকে একটি সুযোগ দাও। আমাকে এটা প্রমাণ করার সুযোগ দাও যে আমার অনুশোচনা হচ্ছে, আমি বদলে গিয়েছি, যাতে আমরা বাচ্চার জন্য আবার একটি পরিবার হয়ে উঠতে পারি। যদি তুমি না চাও তবু আমি এখানেই থাকব, তোমার আর রোহনের জন্য সবকিছু করব। আমি তোমার কাছে এটা চাইছি না যে তুমি আমাকে ক্ষমা করো বা আমাকে তক্ষুনি ভালোবাসো। আমি শুধু তোমার আর বাচ্চার দেখাশোনা করতে চাই। প্রিয়া তাকে মন দিয়ে দেখল, তার চোখে সত্য খুঁজতে চাইল। সে তার চোখের কোণে বলিরেখা দেখল, যা আগে ছিল না। তার দৃষ্টিতে ক্লান্তি আর বিষণ্ণতা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে অনুভব করল যে 11 বছরের চড়াই উতরায়ের পর বর্মা আর সেই যুবক অভিমানী অন্ধ স্বামী ছিল না। সে এক দীর্ঘশ্বাস নিল, চোখের জল বয়ে চলল। আমার নিশ্চিত মনে হচ্ছে না যে আমার মধ্যে ভালোবাসার সাহস অবশিষ্ট আছে কিনা, কিন্তু তুমি যেমন বললে, তুমি এখানেই থাকো। যদি সময় আমাকে আবার বিশ্বাস করতে সাহায্য করে, যদি বাচ্চা খুশি থাকে, তবে হয়তো আমি আমাদের একটি সুযোগ দেব। বর্মা ধীরে মাথা নত করল। এত সময় ধরে আটকে রাখা চোখের জল এবার আবার বয়ে চলল। নিজের জীবনে প্রথমবার সে এক মহিলার সামনে নিজেকে এত ছোট অনুভব করল। প্রিয়ার সম্মতি যদিও অসম্পূর্ণ ছিল, তবুও তার হৃদয়কে এক মরুভূমিতে মরুদ্যান খুঁজে পাওয়া যাত্রীর মতো স্পন্দিত করার জন্য যথেষ্ট ছিল। সেই রাতে তারা দুজন একে অপরের পাশে বসল, একে অপরকে স্পর্শ না করে, কিন্তু এক অদৃশ্য সুতো তাদের আত্মাকে জুড়ে দিয়েছিল। যদিও এটি পুরোপুরি ক্ষমা ছিল না, কিন্তু এটি ভাঙা টুকরোগুলো জোড়া দেওয়ার যাত্রায় একটি শুরুর পদক্ষেপ ছিল। সময় বয়ে চলল। পরিবর্তন ধীরে ধীরে কিন্তু স্পষ্টভাবে হতে থাকল। প্রিয়া বাড়িতে করা যায় এমন কিছু কাজ শিখতে শুরু করল, যেমন হাতের সেলাই ও কারুকাজ। এমন কাজ যা সে নিজের একটি ডান হাত দিয়ে করতে পারত যখন তার অভ্যাস হয়ে গেল। সে চুপচাপ ব্যবসায়িক ব্যবস্থাপনার একটি অনলাইন কোর্সের জন্য নাম নথিভুক্ত করল। বর্মার ক্ষেত্র সম্পর্কে আরও বুঝতে চাইছিল, বা অন্তত নিজের জ্ঞান বাড়াতে চাইছিল। বর্মা এ বিষয়ে জানতে পারল। সে অবাক এবং আবেগপ্রবণ হয়ে গেল। সে পরামর্শ দিল যে যদি সে চায় তবে আরও কোর্স করতে পারে। প্রিয়া প্রতিবাদ করল না, কিন্তু একটি বিনম্র আচরণ বজায় রাখল। সে বলল যে সে কারো উপর নির্ভর না হয়ে নিজেকে উন্নত করতে চায়। এটি শুনে বর্মা খুশি হল, কারণ প্রিয়া জীবনে বিশ্বাস ফিরে পেতে শুরু করেছিল। রোহনের কথা বলতে গেলে ছেলেটি দিন দিন খুশি থাকতে শুরু করল। তার বন্ধু তৈরি হল এবং শিক্ষকরা তাকে পছন্দ করতে লাগলেন। প্রতি সন্ধ্যায় বর্মা এখনও তাকে পড়াতে আসত। কখনো কখনো তাকে খাবার জন্য বাইরে নিয়ে যেত বা পার্কে খেলতে নিয়ে যেত। ছেলেটি হাসত, কথা বলত, কখনো মায়ের হাত ধরত, কখনো বাবার, এবং স্কুলের গল্প বলতে আনন্দ পেত। নিজের ছেলেকে দেখে প্রিয়া আর বর্মার চোখ অনেকবার মিলল। তারা অনুভব করল যে ছেলেই সেই পবিত্র সুতো যা তাদের জুড়ে রাখে, তাদের অতীতে করা ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ দেয়। প্রিয়া আর বর্মার মাঝের সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করল। যদিও এখনও মনস্তাত্ত্বিক বাধা ছিল, কিন্তু প্রতিটি মুহূর্তে যখন তারা বাচ্চার পছন্দ সম্পর্কে, নিজেদের যৌবনের স্মৃতি সম্পর্কে কথা বলত, তখন তারা হঠাৎ অনুভব করত যে পুরনো টান কখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। একদিন প্রিয়া সেই ডাল মাখনি রান্না করল, যার স্বাদ বর্মার আজও মনে ছিল, একদম পুরনো দিনের মতো। প্রতিটি গ্রাস এমন মনে হচ্ছিল যেন তা ভাঙা সম্পর্ককে মুছে দিচ্ছে। দুজনে খাবার খেল এবং একে অপরের দিকে ভালো নজরে তাকাল। সে তাকে এখনও আপনি বলত এবং বর্মা তাকে এখনও তুমি বলত। এই সম্বোধন যেন এক শুদ্ধ প্রেমকে পুনরুজ্জীবিত করছিল, যা একসময় চলত। তারপর একদিন বর্মার কোম্পানিতে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল, একটি নতুন রিয়েল এস্টেট প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান, যা একটি বিদেশি গোষ্ঠীর সাথে কড়া প্রতিযোগিতায় জেতার ফল ছিল। অনুষ্ঠানটি খুব জাঁকজমকপূর্ণ ছিল, যেখানে শহরের নেতা, বিনিয়োগকারী এবং বড় সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। বর্মা এ বিষয়ে দ্বন্দ্বে ছিল যে প্রিয়াকে আমন্ত্রণ জানানো উচিত কিনা। তার ভয় ছিল যে সে ইতস্তত করবে এবং প্রেসের কৌতূহলী প্রশ্নে ভয় পাবে, কিন্তু সে প্রিয়াকে এটাও দেখাতে চাইছিল যে সে যে অর্জন করেছে তা এখন আর আগের মতো স্বার্থপর নয়। অনেক ভাবার পর সে সাহস করে তাকে সাথে যাওয়ার আমন্ত্রণ জানাল। প্রিয়া ইতস্তত করল, কিন্তু শেষ পর্যন্ত রাজি হল। কিছুটা কারণ সে তাকে সমর্থন করতে চাইছিল এবং কিছুটা কারণ সেও অতীতের মুখোমুখি হতে চাইছিল। সে সবসময় একটি খোলসের মধ্যে লুকিয়ে থেকে প্রাচুর্য আর কৌতূহলী নজর থেকে বেঁচে থাকতে পারত না। অনুষ্ঠানের দিন প্রিয়া একটি সাধারণ নীল শাড়ি পরল এবং নিজের কাটা হাতটি কিছুটা ঢাকার জন্য একটি পাতলা ওড়না জড়িয়ে নিল। লোকেকার বাবা একটি ছোট সুন্দর স্যুট পরিয়েছিল,
যাতে তাকে খুব সুন্দর লাগছিল, এবং সে নিজের মায়ের হাত ধরেছিল। বর্মা একটি কালো স্যুট এবং হালকা রঙের টাই পরেছিল। তাকে সুন্দর কিন্তু অমায়িক লাগছিল। যখন তিনজন গাড়ি থেকে নামল, তখন সাংবাদিকদের ক্যামেরা তক্ষণই তাদের ওপর নিবদ্ধ হল। অনেকেই চিনে ফেলল যে তারা বর্মার প্রাক্তন স্ত্রী এবং ছেলে, আর গুঞ্জন শুরু হলো, কারণ এখন পর্যন্ত বর্মা হয় একা নয়তো ব্যবসায়িক পার্টিতে দেখা যেত। সে কখনো নিজের ব্যক্তিগত জীবন জনসম্মুখে আনেনি। এই ছবি এক বড় বিস্ময় ছিল। যদিও বর্মা পালিয়ে গেল না, সে ধীরে রোহনের কাঁধে হাত রাখল এবং হাসল, যাতে সবাই জানতে পারে যে এটি সেই পরিবার যাকে সে সম্মান করে। এই ভঙ্গি প্রিয়াকে লজ্জিত করল। সে এখনও লজ্জা পাচ্ছিল, কেন তার কিছুটা গর্বও বোধ হল, কারণ বর্মা তাকে এবং ছেলেকে জনসমক্ষে তুলে ধরার সাহস করেছিল। অনুষ্ঠানের সময় বর্মা একটি ভাষণ দিল, যেখানে সামাজিক দায়িত্বের গুরুত্বের ওপর জোর দেওয়া হল। সে জানাল, আমার কাছে ব্যবসা কেবল ধনী হওয়ার জন্য নয়, বরং সম্প্রদায়ের জন্য স্থায়ী মূল্য কিভাবে তৈরি করা যায় তাও। কেবল লাভে মনোযোগ দেওয়ার সময় শেষ হয়েছে। আমি বুঝতে পেরেছি যে পরিবার এবং মানবিক সম্পর্কই সাফল্যের আসল মূল। পরিবার ছাড়া টাকার কোনো মানে নেই। তার ভাষণ অনেক মানুষের হৃদয় ছুঁয়ে গেল, কারণ সবাই জানত যে বর্মার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এবং সে বিরামহীনভাবে বিশাল সব প্রকল্পে লেগেছিল। আর এখন তার পাশে তার কাটা হাতওয়ালা প্রাক্তন স্ত্রী এবং একটি আদুরে ছেলে দাঁড়িয়ে আছে। গল্পটি একটি বড় বৈপরীত্য তৈরি করল, একজন বেপরোয়া বিলিয়নিয়ার থেকে এমন একজন ব্যক্তি পর্যন্ত যে নিজের পরিবারের দিকে ফেরার চেষ্টা করছিল। প্রিয়ার চোখও উজ্জ্বল হয়ে উঠেছিল। সে তার মধ্যে একটি বাস্তব পরিবর্তন অনুভব করল। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের ভিড়ের মাঝে বর্মা প্রিয়ার সম্মানজনক পরিচয় করিয়ে দিল। এটি সেই ব্যক্তি যার কাছে আমি জীবনে সবচেয়ে বেশি ঋণী, এবং এ আমার ছেলের মাও বটে। কেউ একজন কৌতূহলবশত জিজ্ঞাসা করল, তবে কি আপনারা দুজন আবার বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন? বর্মা স্পষ্টভাবে উত্তর দিল না, শুধু ধীরে হাসল এবং প্রিয়ার হাত ধরে নিল। সে প্রতিবাদ করল না, তার হৃদয় জোর জোরে স্পন্দিত হচ্ছিল। ফ্ল্যাশলাইট জ্বলে উঠল এবং সেই মুহূর্তটিকে বন্দী করে নিল। পরদিন অনেক খবরের কাগজ খবরটি ছাপল। বিলিয়নিয়ার রাজকুমার বর্মা নিজের প্রাক্তন স্ত্রীর সাথে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হলেন। বিলিয়নিয়ার বর্মার মর্মস্পর্শী পারিবারিক কাহিনী ইত্যাদি। অনেকেই এর পেছনের সত্য সম্পর্কে কৌতূহলী ছিল। অবশ্যই কিছু খারাপ লোক ছিল যারা বলল যে প্রিয়া নিজের জীবন বদলানোর জন্য বর্মাকে আঁকড়ে ধরে আছে, অথবা বর্মা নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য নাটক করছে। কিন্তু প্রিয়া, বর্মা আর রোহন ধীরে ধীরে জনগণের মতামত উপেক্ষা করতে শিখল এবং নিজেদের পারিবারিক জীবনের ওপর মনোযোগ দিল, যা ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছিল। সামঞ্জস্যের এই যাত্রায় ঘটনা এবং বিস্ময় থেকে বেঁচে থাকা অসম্ভব ছিল। এক সন্ধ্যায় প্রিয়ার গ্রাম থেকে ফোন এলো যে তার বাবা হাসপাতালে গুরুতর অসুস্থ। প্রিয়া ঘাবড়ে গেল। সে সবচেয়ে খারাপ কিছু হওয়ার ভয় পাচ্ছিল, কারণ তার বাবার দীর্ঘ সময় ধরে হার্টের অসুখ ছিল। যখন প্রিয়া বিয়ে করে মুম্বাই এসেছিল, তখন তার বাবা তখনও সুস্থ ছিলেন। পরে যখন তিনি নিজের মেয়ের বিবাহ বিচ্ছেদের খবর শুনলেন, তখন তিনি দুঃখে অসুস্থ হয়ে পড়লেন। প্রিয়া নিজের বাবার ঠিকমতো দেখাশোনা করতে পারেনি, কারণ সে নিজেও বিপদে ছিল। এখন তার অবস্থা গুরুতর ছিল এবং হয়তো তিনি বাঁচতেন না। না ভেবেই প্রিয়া রাতেই নিজের গ্রামে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। বর্মা খবর শুনল এবং তক্ষুনি বলল, আমাকে তোমাকে নিয়ে যেতে দাও, আমরা একসাথে চলব। প্রথমে প্রিয়া ইতস্তত করলেও বর্মা জোর দিয়ে বলল, আমিও পাপার সাথে দেখা করতে চাই। সবশেষে তিনি এখনও আমার প্রাক্তন শ্বশুর এবং রোহনের নানাও। তার সততা অনুভব করে প্রিয়া মাথা নাড়াল। গ্রামের পথে রোহন মাঝে বসেছিল এবং মাঝে মাঝে ঝিমুচ্ছিল। প্রিয়া উদ্বেগে ছিল, তার চোখে জল ছিল। বর্মা তার হাত ধরল, তাকে শান্ত করার জন্য ধীরে চাপ দিল, যদিও সে খুব কাছে আসার সাহস করেনি, যাতে সে অস্বস্তি বোধ না করে। কয়েক ঘণ্টার সফর অন্তহীন মনে হচ্ছিল, কারণ তাদের ভয় ছিল যে তারা খুব দেরিতে পৌঁছাবে। মধ্যরাতের দিকে গাড়ি হাসপাতালে পৌঁছাল। প্রিয়ার বাবা জরুরি বিভাগে ছিলেন, তার হার্ট দুর্বল ছিল। ডাক্তার বললেন যে হয়তো তিনি রাত কাটাতে পারবেন না। প্রিয়া দৌড়ে নিজের বাবাকে দেখতে গেল, যার চুল সাদা হয়ে গিয়েছিল, মুখ কুচকে এবং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার হৃদয় ব্যথায় সংকুচিত হয়ে গেল। বর্মা চুপচাপ বাইরে দাঁড়িয়েছিল। তার হৃদয় অনুশোচনায় ভরেছিল, কারণ সে অতীতে নিজের স্ত্রীর পরিবারের সাথে খারাপ ব্যবহার করেছিল। তার প্রাক্তন শ্বশুর তাকে নিজের ছেলের মতো ভালোবেসেছিলেন। নিজের সমস্ত টাকা তাকে ব্যবসা শুরু করতে সাহায্য করার জন্য লাগিয়ে দিয়েছিলেন। কঠিন সময়ে সে সেই বৃদ্ধ মানুষের থেকে অনেক ভালোবাসা পেয়েছিল, কিন্তু যখন সে ধনী হয়ে গেল, তখন সে প্রায় কখনোই ফিরে আসেনি এবং কোনো সাহায্যও পাঠায়নি। এটি ভেবে তার শ্বশুরের মুখোমুখি হওয়ার সাহস হল না। ঘণ্টা বয়ে চলল। প্রিয়া আর বর্মা নিবিড় পরিচর্যা কেন্দ্রের সামনে অপেক্ষা করতে থাকল। ডাক্তার বাইরে এসে জানালেন যে বৃদ্ধ মানুষের জরুরি হার্ট সার্জারি প্রয়োজন, যার খরচ কম নয়।
কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হল এই যে পরিবারের কোনো সদস্যকে কাগজে স্বাক্ষর করতে হবে এবং প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কোনো দ্বিধা ছাড়াই বর্মা বলল, আমি সমস্ত খরচের দায়িত্ব নেব, দয়া করে ডাক্তার তক্ষণই শুরু করুন। সে স্বাক্ষর করল, সিলমোহর লাগাল, নিজের সহকারীকে টাকা ট্রান্সফার করার জন্য ফোন করল এবং যদি ব্লাড গ্রুপ মিলে যায় তবে রক্ত দেওয়ার জন্য রাজি হয়ে গেল। প্রিয়া তাকে দেখল, চোখের জল বইছিল। সে বুঝতে পারল যে সে তার বাবাকে বাঁচানোর জন্য নিজের পুরো শক্তি লাগিয়ে দিচ্ছে। যদিও সে এখনও পুরোপুরি বিরক্তি থেকে মুক্ত ছিল না, কিন্তু এই কাজটি তার হৃদয় ছুঁয়ে গেল, কারণ সে দেখল যে তার ভেতরে ভালোবাসার অবশিষ্টাংশ এখনও বিদ্যমান। সার্জারি সারা রাত টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলল। প্রিয়া আর বর্মা অপেক্ষার বেঞ্চে বসেছিল। তাদের হাত উদ্বেগে একে অপরের সাথে যুক্ত হয়েছিল। রোহন ঘুমিয়ে পড়েছিল। কখনো কখনো প্রিয়া ভয়ে চমকে উঠছিল যে ডাক্তার কোনো খারাপ খবর নিয়ে আসবে। সেই মুহূর্তগুলোতে বর্মা তাকে ধীরে শান্ত করছিল, তাকে ধীরে জড়িয়ে ধরল। এত বছরে প্রথমবার সে তার কাঁধে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল, কোনো আড়াল ছাড়াই। ভোর হওয়ার কাছাকাছি ডাক্তার বাইরে এলেন, নিজের মাস্ক খুললেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অপারেশন সাময়িকভাবে সফল হয়েছে, রোগী বিপদমুক্ত, আমরা আরও পর্যবেক্ষণ করব। এটি শোনামাত্রই প্রিয়া হাঁটু গেড়ে বসে পড়ল, চোখের জল বয়ে চলল এবং সে অনবরত ভগবানের শুকরিয়া আদায় করতে থাকল। বর্মা এক দীর্ঘশ্বাস নিল, নিজের কপাল থেকে ঘাম মুছল। আবেগের জোয়ার তাকেও কাঁদতে বাধ্য করল। সে অনুভব করল যে সে কখনোই পারিবারিক সম্পর্ককে এত গুরুত্ব দেয়নি। তারপর বর্মা প্রিয়ার সাথে হাসপাতালে তার বাবার দেখাশোনার জন্য রয়ে গেল। প্রিয়া নিজের দুর্বল একটি হাত দিয়ে কেবল ধীরে ধীরে নিজের বাবার মুখ মুছিয়ে দিতে পারত, বাকি সমস্ত কাজ বর্মা করল। বার্লি কেনা থেকে শুরু করে নার্সকে ডাকা, হাসপাতালের বিল মেটানো এবং বৃদ্ধ মানুষকে তুলতে সাহায্য করা পর্যন্ত সে সব কিছু করল। প্রিয়ার কিছু আত্মীয় খুব অবাক হয়েছিলেন। তারা আশা করেননি যে তাদের প্রাক্তন জামাই যে এত ধনী এমন ছোটখাটো কাজ করার জন্য তৈরি হবে। বর্মা বলল, পাপা আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছেন, এটি আমার কর্তব্য। তারই সেবা প্রিয়ার আত্মীয়দের তাকে এক আলাদা নজরে দেখতে বাধ্য করল। তারা তার আর ক্রিয়ার অসম্পূর্ণ প্রেম কাহিনীর জন্য সহানুভূতি অনুভব করতে লাগল। কিছুদিনের সেবার পর প্রিয়ার বাবা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন এবং কথা বলতে সক্ষম হলেন। এই সময় তিনি নিজের মেয়ের হাত ধরলেন এবং কাঁপা কাঁপা গলায় বললেন, বেটি, আমাকে ক্ষমা করে দাও। যখন তোমার অ্যাক্সিডেন্ট হলো তখন আমি তোমার দেখাশোনা করতে পারিনি। এটা জেনে আমার আরও কষ্ট হলো যে তোমার হাত কেটে গেছে। আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয়া। প্রিয়া হাউ হাউ করে কাঁদতে লাগল, নিজেকে দোষারোপ করতে থাকল যে সেও সাহায্যের জন্য বাবাকে খবর দেওয়ার সাহস করেনি। তারপর বৃদ্ধ মানুষটি বর্মার দিকে তাকালেন, রাগ আর কষ্টের সাথে বললেন, জামাই, আমি তোমাকে নিয়ে খুব গর্বিত ছিলাম, কিন্তু আমি তোমাকে ঘেন্নাও করতাম, কারণ তুমি আমার মেয়ের সাথে বিশ্বাসঘাততা করেছ। এখন তুমি প্রিয়ার দেখাশোনা করার জন্য ফিরে এসেছ। আমি জানি না এখনও সময় আছে কিনা। বর্মা বৃদ্ধ মানুষের হাত ধরল, বাবা, আপনি চিন্তা করবেন না। আমি নিজের ভুল সংশোধনের জন্য নিজের পুরো চেষ্টা করব। আমি প্রিয়ার ক্ষমা করার জন্যেও অপেক্ষা করতে তৈরি আছি। এই কথা বলতে বলতে বর্মা প্রিয়ার দিকে তাকাল। তার চোখে আবেগ উপচে পড়ছিল। প্রিয়া অনুভব করল যে এত বছরে এই ব্যক্তিটি প্রথমবার তার বাবার সাথে এত সততার সাথে কথা বলেছে। সে কাঁদতে থাকল এবং কিছু বলতে পারল না। হাসপাতাল থেকে বেরোনোর সময় প্রিয়া নিজের হৃদয়ের বোঝা হালকা অনুভব করল। তার বাবা বিপদমুক্ত ছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে বর্মার মধ্যে একটি স্পষ্ট পরিবর্তন অনুভব করেছিল। যদিও এখনও অনেক ক্ষত ছিল, কিন্তু তার হৃদয় নরম হয়ে গিয়েছিল। সে বর্মাকে নার্স আর ডাক্তারদের সাথে কথা বলার সময় তাকে স্ত্রী বলার অনুমতি দিল। সে এবার প্রাক্তন স্ত্রী বলে তাকে সংশোধন করল না। প্রিয়ার বাবা ঠিক হবার পর বর্মা প্রিয়াকে বলল, আমি পাপাকে মুম্বাই নিয়ে যেতে চাই। তিনি এই অ্যাপার্টমেন্টে থাকতে পারেন অথবা আমাদের প্রাসাদে,
যাতে আমি ওনার দেখাশোনা করতে পারি, ওনাকে আর কষ্ট সহ্য করতে না হয়। প্রিয়া হাসল। সে জানত যে সে সত্যি বলছে। সে নিজের বাবাকে জিজ্ঞাসা করল। বৃদ্ধ মানুষটি মুম্বাই যাওয়ার জন্য হ্যাঁ বলে দিলেন, যাতে তিনি নিজের হার্ট পরীক্ষা করিয়ে নিতে পারেন। এভাবে অ্যাপার্টমেন্ট ধীরে ধীরে হাসি খুশিতে ভরে উঠল। প্রিয়ার বাবা, রোহন আর প্রিয়া এক ছোট পরিবার হয়ে উঠল, যেখানে উষ্ণতায় ভরা ভোজন হতো। বর্মা প্রায়ই আসত, কখনো কখনো সোফায় ঘুমিয়ে পড়ত এবং সবার সাথে প্রাতরাশ করত। এখন কেউ আর একে অপরকে জামাই শ্বশুর বলতে ইতস্তত করত না। কয়েক মাস পর প্রিয়ার বাবার স্বাস্থ্য ধীরে ধীরে স্থিতিশীল হল এবং ডাক্তার তাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন। এরই মধ্যে বর্মা প্রিয়া আর রোহনকে স্থায়ীভাবে প্রাসাদে থাকার প্রস্তাব দিল। শুরুতে প্রিয়া ইতস্তত করছিল, কিন্তু তার বাবা তাকে উৎসাহিত করলেন। বেটি, বর্মা এত ভালো, ও তোমাকে আর বাচ্চাকে ভালোবাসে, তবে আমরা কেন দরজা বন্ধ রাখব? হতে পারে যে তুমি এখনও স্বামী স্ত্রী হওয়ার জন্য পুরোপুরি বিশ্বাস করো না, কিন্তু একসাথে থাকার ফলে বাবা আর নাতির দেখাশোনা করা সহজ হবে। যদি কিছু ঠিক না থাকে তবে আমরা একটি পরিবার, অতীত নিয়ে বেশি চিন্তা করো না। নিজের বাবার পরামর্শ শুনে প্রিয়া বর্মার প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। যদিও সে এখনও ভাবড়েছিল, কিন্তু সে তার সত্যিকারের অনুভূতিগুলোকে উপেক্ষা করতে পারছিল না। যেদিন তারা প্রাসাদে পৌঁছাল, প্রিয়া সেই জাঁকজমকপূর্ণ প্রাসাদের সামনে দাঁড়িয়েছিল, যার কথা সে আগে কেবল শুনেছিল। গেট দিয়ে ভেতরে ঢুকতেই সে বিশাল ফুলের বাগান, নীল সুইমিং পুল আর আধুনিক নকশা দেখে চমকে গেল। সবকিছু চরম বিলাসিতার অনুভূতি দিচ্ছিল, এমন কিছু যা সে কখনো ভাবেনি যে কখনো পাবে। কর্মচারী, গার্ড, পাচক এবং হাউসকিপার সবাই তাকে ম্যাডাম বলে সম্বোধন করল, যাতে সে লজ্জা পেল। তার ঘাবড়ে যাওয়া অনুভব করে বর্মা ধীরে বলল, প্রিয়া, লজ্জা পেও না, একে নিজের ঘর ভাবো। ঘরে সবাই তোমাকে সাহায্য করবে, বিশেষ করে কারণ তোমার স্বাস্থ্য এখনও দুর্বল। তার চোখ অমায়িকতায় ভরা ছিল, তাকে আশ্বস্ত করছিল। যখন সে লিভিং রুমে ঢুকল, তখন প্রিয়া চারদিকে তাকাল। বাতাসে এসেনশিয়াল অয়েলের হালকা সুবাস অনুভব করল। দেওয়ালে ঝুলন্ত একটি বড় ছবি দেখে সে চমকে গেল। এটি তাদের যৌবনের ছবি ছিল, যখন তাদের নতুন নতুন বিয়ে হয়েছিল। বর্মা সেই পুরনো ছবিটিকে বড় করিয়েছিল, যা সে জানত না যে বর্মা এখনও রেখেছে। ছবিতে প্রিয়া সাদা শাড়ি পরেছিল, বর্মা কালো স্যুট। দুজনেই হাসছিল, হাতে হাত রেখে নিষ্পাপ আর খুশি। প্রিয়াকে আবেগপ্রবণ হতে দেখে বর্মা কাছে এলো এবং ধীরে বলল, আগে আমি এটিকে গুদামে লুকিয়ে রেখেছিলাম, দেখার সাহস হতো না। এখন আমি এটি এখানে ঝোলাতে চাই, যাতে নিজেকে মনে করিয়ে দিতে পারি যে পুরনো ভুলগুলো কখনো ভুলব না। অনুশোচনা আর ভালোবাসায় ভরা কথাগুলো প্রিয়ার চোখে আবার জল এনে দিল। সে মাথা নাড়াল, নিজের ডান হাতটি ছবির ওপর রাখল। সেটিকে ধীরে হাত বুলিয়ে দিল, যেন কোনো পুরনো স্মৃতিকে স্পর্শ করছে। পরের কয়েকদিনে প্রাসাদিক জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। রোহন নিজের বড় ঘর আর কমিক্সে ঠাসা বড় বইয়ের আলমারি পেয়ে খুব খুশি ছিল। সে কখনো তার বাবার কোলে ঝাঁপিয়ে পড়ত, তো কখনো নিজের মায়ের কাছে দৌড়ে গিয়ে নিজের নানাকে বাগানে খেলার জন্য ডাকত। বাচ্চাদের হাসি ঘরটিকে জীবন্ত তুলল। বিশেষ করে প্রিয়ার রান্না করার জন্য কাজের লোকের অভ্যাস হতে শুরু করল। সে নিজে এক হাতে আধুনিক রান্নাঘরের সরঞ্জাম ব্যবহারে পটু ছিল না, তাই কারো সাহায্যে সে কম অস্বস্তি অনুভব করত। সে ধীরে ধীরে আরও সহজ হয়ে উঠল, এখন নিজেকে খুব বেশি গুটিয়ে রাখত না। প্রতি সন্ধ্যায় পুরো পরিবার বড় খাওয়ার টেবিলে জড়ো হতো এবং সুস্বাদু খাবারের আনন্দ নিত। প্রিয়ার বাবা নিজের মেয়ে আর নাতিকে ভালো যত্নে দেখে নিশ্চিন্ত ছিলেন এবং নিজের খুশি লুকোতে পারতেন না। বর্মা নিজের অনুভূতি লুকোত না, অনবরত প্রিয়া আর রোহনের জন্য খাবার পরিবেশন করত এবং নিজের শ্বশুরের খোঁজ খবর নিত। দেওয়ালে পুরনো ছবিটি এখনও চুপচাপ পারিবারিক সম্পর্কের পুনরুজ্জীবনের সাক্ষী ছিল। একদিন বর্মা কিছু ঘনিষ্ঠ সহযোগীকে একটি ছোট পার্টির জন্য আমন্ত্রণ জানাল। প্রিয়া প্রথমবার ঘরের মালকিন হিসেবে অংশগ্রহণ করল। এখনও কিছুটা ইতস্তত ভাবছিল, কিন্তু সে অতিথিদের স্বাগত জানানো আর কথা বলার চেষ্টা করল। অনেকেই অবাক হয়েছিলেন, কারণ তারা তার সম্পর্কে কেবল গুজব শুনেছিলেন, আর আজ তারা তাকে নিজের চোখে দেখলেন। এক হাতের অভাব থাকা সত্ত্বেও প্রিয়ার মধ্যে এক বিরল সৌম্য আর সরল সৌন্দর্য ছিল। বর্মাকে সম্মান করা এক সহযোগী প্রিয়ার সাথে হাত মেলালেন এবং বললেন, ম্যাডাম, আগে রাজভাই আপনার সম্পর্কে অনেক কথা বলতেন, কিন্তু আমরা কখনো দেখা করিনি। এখন আপনাদের দুজনকে এভাবে দেখে মনে হচ্ছে যে আপনারা একে অপরের জন্য তৈরি। আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন। প্রিয়ার মুখ লাল হয়ে গেল। সে ধীরে উত্তর দিল, ধন্যবাদ, আমি আর রাজ শুধু মেটানোর চেষ্টা করছি। পেছন থেকে বর্মা এটি শুনে খুশিতে ফেটে পড়ল। যদিও সেই পার্টিতে একটি মুখ ছিল যা খুব একটা খুশি ছিল না, শ্রীমতী মেহরা, একজন বড় সহযোগী, যিনি অতীতে বর্মার প্রতি গোপন অনুভূতি পোষণ করতেন।
শ্রীমতী মেহরা অর্থের ক্ষেত্রে কাজ করতেন, প্রায়ই বর্মার সাথে ব্যবসা করতেন এবং তার প্রেমিকা হওয়ার আশা করতেন। কিন্তু যখন থেকে বর্মা নিজের প্রাক্তন স্ত্রী আর ছেলেকে জনসমক্ষে এনেছে, তখন থেকে শ্রীমতী মেহরা রেগে গিয়েছিলেন। সে খোঁচা মেরে বলল, ভাবিনি যে আমাদের রাজের এমন কারো সাথে পুরনো স্মৃতি তাজা করা পছন্দ যে তাকে একসময় ছেড়ে দিয়েছিল। কিন্তু এখন আমি বুঝেছি আপনি একজন ভালো মানুষ, দান-ধ্যান করা পছন্দ করেন এবং দুর্ভাগা লোকেদের সাহায্য করেন। এই বাক্যে প্রিয়াকে অপমান করার একটি লুকানো অর্থ ছিল। এটি শুনে প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার হৃদয় নুন ঘষার মতো ব্যথা করতে লাগল। বর্মা তক্ষুনি নিজের গলার স্বর কঠোর করল। শ্রীমতী মেহরা, আমি আপনাকে আমার স্ত্রী সম্পর্কে এইভাবে কথা বলার অনুমতি দিই না। আমি ভুল করেছিলাম। প্রিয়া আমাকে কখনো ধোঁকা দেয়নি। যদি আপনি অপমান করা চালিয়ে যান, তবে আমি আপনার সাথে সমস্ত চুক্তি শেষ করে দেব। এই কড়া সতর্কবাণী শ্রীমতী মেহরার মুখ ফ্যাকাশে করে দিল এবং সে কাজের অজুহাত দিয়ে চলে গেল। আশপাশের ভিড় অবশ্যই তাকে কড়া নজরে দেখল। এটি দেখে প্রিয়ার মনে হলো যে সে সুরক্ষা পাচ্ছে। সে আবেগপ্রবণ হয়ে গেল এবং বর্মার ওপর তার বিশ্বাস আরও বেড়ে গেল। তারপর বর্মা তার কাঁধে যে হালকা হাতটি রাখল, তা যেন বলছিল, যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে রক্ষা করব। পার্টির পর যখন অতিথিরা চলে গেল, বর্মা নিজের শ্বশুর আর রোহানকে আগে ঘুমানোর জন্য বলল এবং সে প্রিয়ার সাথে সামান্য কাজ করার জন্য রয়ে গেল। আসলে চাকর ছিল, কিন্তু সে চাইছিল যে স্বামী স্ত্রী কিছু ব্যক্তিগত সময় পাক। যখন সবাই নিজের নিজের ঘরে চলে গেল, তখন বর্মা প্রিয়ার হাত ধরল এবং ধীরে ধীরে বলল, আমাকে ক্ষমা করে দিও যে তোমাকে এমন কথা শুনতে হলো। হয়তো তোমাকে এই ব্যবসায়িক পরিবেশে আনা, যেখানে অনেক চতুর মানুষ আছে, তোমাকে আঘাত পৌঁছাবে। তুমি ঠিক আছো তো? প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়াল। আমি ঠিক আছি। আমি এটাও বুঝি যে জীবনে প্রত্যেককে কখনো না কখনো খারাপ মানুষের মুখোমুখি হতে হয়। গুরুত্বপূর্ণ এটাই যে আমরা আমাদের বিশ্বাস আর স্বাভিমান বজায় রাখি। তার কথা শুনে বর্মা হাসল। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। ধন্যবাদ। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো? সে হঠাৎ জিজ্ঞাসা করল। তার গলা কাঁপছিল। প্রিয়া তার চোখের গভীরে দেখল, এক মুহূর্তের জন্য ইতস্তত করল, তারপর ফিসফিস করে বলল, আমার মনে হয় এখন পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই জন্য নয় যে তুমি ধনী বা তুমি আমাকে সাহায্য করেছ, বরং এই জন্য যে আমি দেখেছি যে তোমার সত্যি অনুশোচনা হচ্ছে এবং তুমি বদলে গেছ। তার গলা ধীর ছিল, মুখ লাল হয়ে গিয়েছিল। শুধু আমি এখনও জানি না যে আমাদের সম্পর্ক আগের মতো হতে পারে কিনা। আমি শুধু চাই তুমি বোঝো যে আমার সময় প্রয়োজন। বর্মা আবেগপ্রবণ হয়ে তাকে নিজের বাহুবন্দী করে নিল। 11 বছরের বেশি সময়ের পর প্রথমবার তারা কোনো বাধা ছাড়াই একে অপরকে জড়িয়ে ধরল। দুজনের শরীরের উষ্ণতা এক হয়ে গেল। পুরনো স্মৃতিগুলো এক নতুন আশার সাথে ফিরে এলো। প্রিয়া নিজেকে দূরে সরিয়ে নিল না। সে নিজের মাথা তার বুকে ঠেকিয়ে দিল। তার হৃদয়ের তেজ ধরফরানি অনুভব করল। দুজনেই কেঁদে ফেলল। এত ঝড়ের পর খুশির জল। দিন দিন জীবন ধীরে ধীরে পারিবারিক ট্র্যাকে ফিরে এলো। প্রিয়া এখনও অতিরিক্ত দক্ষতা বৃদ্ধির পাঠ্যক্রম শিখে স্বনির্ভর হওয়ার চেষ্টা করতে থাকল। কখনো কখনো সে প্রতিবন্ধকতার সাথে বেঁচে থাকা, আশাবাদী থাকা এবং এক হাতে ঘরের কাজ করার পদ্ধতি সম্পর্কে ব্লগ লিখত। সে সমান পরিস্থিতির মানুষদের অনুপ্রাণিত করতে চাইছিল। অনেক মানুষ তার ব্লগ পড়ত এবং তার সাহসের প্রশংসা করত। কিছু খবরের কাগজ তার সাক্ষাৎকার নিতে চাইছিল, কিন্তু সে এখনও জনসম্মুখে আসার জন্য প্রস্তুত ছিল না। শুধু চুপচাপ সার্থক কাজ করতে চাইছিল। ইতিমধ্যে বর্মাও নিজের কোম্পানি চালানোর পদ্ধতি বদলে দিল। সে চ্যারিটি প্রজেক্টের জন্য সময় বের করল, প্রতিবন্ধী মানুষদের সাহায্য করল এবং প্রত্যন্ত অঞ্চলের গরিব শিশুদের জন্য বৃত্তি তহবিল খুলল। যখনই সে অবসর পেত, সে ঘরে পরিবারের সাথে খাবার খেত, নিজের শ্বশুরের সাথে কথা বলত এবং রোহনকে পড়াশোনায় সাহায্য করত। চাপের বৈঠকের পরেও সে তাড়াতাড়ি ঘরে আসার ব্যবস্থা করত। নিজের ছেলের সাথে বই পড়ার সময় হারাতে চাইছিল না। কখনো কখনো সে পুরো পরিবারকে সপ্তাহান্তে ঘুরতে নিয়ে যেত। প্রিয়া ইতস্তত করত, কিন্তু সে তাকে উৎসাহিত করত। মূল উদ্দেশ্য তোমার আর ছেলের আরামের জন্য, আমার লোক দেখানোর প্রয়োজন নেই। তাদের পরিবার ধীরে ধীরে উষ্ণতায় ভরে গেল, যেন কখনো ভেঙে যায়নি। অতীতের দুঃস্বপ্নগুলো ধীরে ধীরে ফিকে হয়ে গেল। তার জায়গায় বিশ্বাস আর ভালোবাসা দখল নিয়ে নিল। বর্মার উৎসাহে প্রিয়া রোহনের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করাল, যাতে সেই সময়ের ক্ষতিপূরণ হতে পারে যখন সে ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। সব শিক্ষক রোহনের বুদ্ধিমত্তার প্রশংসা করতেন। শুধু সামান্য পরিশ্রমে সে দ্রুত পাঠ্যক্রম আয়ত্ত করে নেবে। সেই ছোট বাচ্চা যে কখনো লক্ষ্যহীনভাবে ঘুরত, এখন সুস্থ, খুশি এবং প্রাণবন্ত ছিল, যা দুজনের জন্য সবচেয়ে বড় খুশি ছিল।
অনেকবার প্রিয়া নিজের ছেলেকে তার বাবার সাথে খেলতে দেখত এবং হঠাৎ তার উপলব্ধি হতো যে তার জীবন অতটা অন্ধকারময় ছিল না যতটা সে কখনো ভেবেছিল। এটি সত্যি ছিল যে সে একটি হাত হারিয়েছিল, কিন্তু তার ছেলে এখনও অনুপ্রেরণার এক বড় উৎস ছিল, এবং এখন তার কাছে এমন একজন মানুষ ছিল যে পুরো মন দিয়ে নিজের ভুল শুধরে নিয়েছিল। যদিও এক দুপুরে যখন সে ঘর পরিষ্কার করছিল, তখন প্রিয়া বর্মার টেবিলে একটি ফাইল পেল। কৌতূহলবশত সে সেটি খুলল তো জানতে পারল যে এটি একটি আসন্ন চ্যারিটি প্রজেক্ট সম্পর্কে ছিল। বিশেষ করে এতে প্রতিবন্ধী মানুষদের জন্য একটি সহায়তা কেন্দ্রের বিবরণ ছিল। নিচে বর্মার হাতের লেখা একটি লাইন ছিল, এই কেন্দ্র প্রতিবন্ধী মানুষদের চাকরি দেওয়ার জন্য স্থাপন করা হচ্ছে, তাদের সুযোগ আর সম্মান দেওয়া প্রয়োজন। প্রিয়ার গলা বুঝে এলো। সে বুঝতে পারল যে এটি বর্মার পদ্ধতি ছিল, না কেবল তাকে সাহায্য করার, বরং তার মতো আরও অনেককে সাহায্য করার। সে ফাইলের ওপর হাত রাখল এবং তার হৃদয়ে উষ্ণতা অনুভব হল। বর্মা ভেতরে এলো এবং এই দৃশ্য দেখে কিছুটা লজ্জিত হল। সে তাকে ভালোবেসে দেখল এবং জিজ্ঞাসা করল, তুমি আমাকে কেন বললে না? আমি আমার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে পরামর্শ দিতে পারতাম। বর্মা হাসল, আমি সবকিছু স্পষ্ট হওয়ার অপেক্ষা করছিলাম, কিন্তু যদি তুমি সামিল হতে চাও তবে আমার আরও খুশি হবে। এইভাবে তারা চ্যারিটি প্রজেক্ট তৈরির জন্য সহযোগিতা করার সিদ্ধান্ত নিল, একসাথে আলোচনা করল এবং প্রতিবন্ধী মানুষদের উপযুক্ত চাকরি খুঁজে পেতে ও স্থিতিশীল আয় করতে সাহায্য করার পদ্ধতি খুঁজল। নিজেরই কষ্ট থেকে প্রিয়ার কাছে অনেক বিচার ছিল, যেমন হাত কাটা মানুষদের জন্য সেলাই প্রশিক্ষণ ক্লাস খোলা, হস্তশিল্প প্রশিক্ষণ দেওয়া এবং তাদের নিজেদের পণ্য অনলাইনে বিক্রি করার সুযোগ দেওয়া। বর্মা পুঁজি ও পরিকাঠামো প্রদান করল এবং অতিরিক্ত বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাল। দুজনে মিলে কাজ করল, স্বামী স্ত্রীর পাশাপাশি সহকর্মীর মতো একই মানবিক উদ্দেশ্যের সাথে। এই কাজের প্রক্রিয়া তাদের ভালোবাসাকে আরও বাড়াল। প্রিয়া ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করল যে বর্মা কেবল বাইরে থেকে বদলায়নি, বরং সে বাস্তবে নিজেকে একজন দয়ালু, শ্রোতা এবং সম্মানকারী ব্যক্তিতে বদলে ফেলেছে। দীর্ঘদিন একসাথে থাকার পর তারা যেন নিজেদের সমস্ত জড়তা দূর করে দিল এবং ধীরে ধীরে একে অপরকে চুম্বন, আলিঙ্গন আর আগের মতো ভালোবাসা মাখা মুহূর্ত দিতে শুরু করল। একদিন যখন প্রিয়া বর্মাকে কেন্দ্রের ডিজাইন দেখাচ্ছিল, তখন সে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। সে তার হাত ধরল এবং কাঁপতি গলায় বলল, তুমি কি আবার আমার স্ত্রী হতে পারো? অফিসিয়ালি প্রাক্তন স্ত্রী নয়, বরং বর্তমান স্ত্রী, একমাত্র স্ত্রী। আমি আমাদের জন্য এক নতুন বিয়ের অনুষ্ঠান করতে চাই। যদিও আমরা বুড়ো হয়ে গেছি, তাতে কোনো কথা নেই। শুধু আমরা রোহনকে দেখাতে পারি যে তার মা বাবা একে অপরকে কত ভালোবাসে। এটি বলতে বলতে বর্মা কেঁদে ফেলল। প্রিয়া চোখের জলের মাঝেই হেসে ফেলল এবং মাথা নাড়াল, আমি তৈরি। একটি নতুন শুরুকে চিহ্নিত করার জন্য নিজের বাবা আর ছেলের সাথে একটি ছোট আরামদায়ক বিয়ে। এই জবাব বর্মাকে তাকে একজন অল্পবয়সী ছেলের মতো ঘোরানোর ওপর বাধ্য করে দিল। তাদের দ্বিতীয় বিয়ে সাদাসিধে কিন্তু আবেগপূর্ণ ছিল, যাতে কেবল কিছু আত্মীয় আর সাধারণ বন্ধু ছিল, কোনো লোক দেখানো ছিল না। প্রিয়া একটি সাধারণ সাদা বিয়ের পোশাক পরেছিল, তার ডান হাতে ফুলের তোড়া ছিল এবং বাঁ হাত খালি ছিল, তবুও সে এক সৌম্য সৌন্দর্য ছড়াচ্ছিল। বর্মা একটি সুন্দর স্যুট পরেছিল এবং আবেগপ্রবণ হয়ে তার হাত ধরে একটি আরামদায়ক রেস্টুরেন্টের হলে নিয়ে গেল, যা তারা বিশেষভাবে বুক করেছিল। তার বাবা, রোহন এবং নতুন কেন্দ্র থেকে অনেক প্রতিবন্ধী মানুষকে খুশিতে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। যখন প্রিয়া মঞ্চে উঠল, তখন সে নিজের কাটা হাতের কারণে কিছুটা ইতস্তত করছিল, কিন্তু বর্মা তাকে নিজের বাহুবন্ধী করে নিল এবং সবার সামনে তাকে একটি চুম্বন দিল। সবাই তালি বাজাল, একটি সুন্দর কাহিনীতে আবেগপ্রবণ হয়ে যা প্রিয়ার রোগা গালে খুশির জল নিয়ে এলো। তার চোখ নিজের স্বামী, নিজের ছেলে, নিজের বাবাকে দেখছিল এবং সে তৃপ্তি অনুভব করল। সে কখনো ভাবেনি যে এত দীর্ঘ যন্ত্রণাদায়ক বছরের পর খুশি তার কাছে আসবে। একটি ছোট ভাষণে বর্মা সততার সাথে বলল, আমি ভুল করেছি, আমি অন্ধ ছিলাম এবং আমি আমার সবচেয়ে মূল্যবান খুশি হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এটি প্রিয়া, আমার প্রাক্তন স্ত্রী, যে এখন আমার নতুন স্ত্রী, এবং আমার ছেলে রোহন, যারা আমাকে শিখিয়েছে যে পরিবারই সবচেয়ে দামি জিনিস। টাকা, প্রসিদ্ধি আসতে পারে আর যেতে পারে, কিন্তু পরিবারের ভালোবাসা শাশ্বত। আমি আশা করি আমাদের কাহিনী অনেক মানুষকে জাগাবে, যাতে তারা খুব দেরি হওয়ার আগে ভালোবাসতে শেখে। মেহমানরা তালি বাজালো, অনেক মানুষ আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলল। প্রিয়া পাশে দাঁড়িয়েছিল, তার মুখ উজ্জ্বল করছিল।
তার সেই দিনের কথা মনে পড়ল যখন বর্মা বৃষ্টিতে মা ছেলের সাথে দেখা করেছিল। যখন সে হোটেলের কার্নিশের নিচে বসেছিল, মা ছেলে ক্ষুধার্ত ছিল। আজ তারা খুশির আলোয় দাঁড়িয়েছিল, তারা আশীর্বাদ পাচ্ছিল, তারা ভালোবাসা পাচ্ছিল। এটি সত্যিই একটি নাটকীয় বৈপরীত্য ছিল, কিন্তু এটি দুঃখই ছিল যা তাদের হৃদয়কে পুড়িয়েছিল এবং আবার উষ্ণ করেছিল। বাসর রাতে ছোট পার্টির পর স্বামী স্ত্রী ঘরে একে অপরের পাশে বসল, হাতে হাত রেখে। নাইট ল্যাম্পের ধীর আলো দেরিতে মেলা এই জুটির উষ্ণতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। প্রিয়া নতুন বিয়ের দিনগুলোর মতো লজ্জা পাচ্ছিল। বর্মা ভালোবেসে তার কপালে একটি হালকা চুম্বন দিল এবং ফিসফিস করে বলল, অবশেষে আমরা আবার এক হয়ে গেলাম, আমাদের পরিবার পূর্ণ হয়ে গেল। আমি আমার বাকি জীবন তোমাকে আর ছেলেকে ভালোবাসতে, পাপার দেখাশোনা করতে আর দুনিয়াকে সাহায্য করতে কাটিয়ে দেব। প্রিয়া খুশিতে হাসল এবং নিজের স্বামীর হাত ধীরে করে চাপ দিল। তার বিশ্বাস ছিল যে জীবনে সব সময় অলৌকিক ঘটনা ঘটে, যদি মানুষ অনুশোচনা করতে জানে আর একে অপরকে না ছাড়ে। তার পরের জীবন পূর্ণ এবং অনেক মূল্যবান মূল্যে ভরে গেল। প্রিয়া প্রতিবন্ধী মানুষদের জন্য প্রজেক্টে অংশ নিতে থাকল। সে এক উৎসাহী অ্যাম্বাসেডর ছিল, যে তাদের নিজের ভাগ্যের সাথে লড়ার জন্য অনুপ্রাণিত এবং উৎসাহিত করত। অনেক প্রতিবন্ধী মানুষ প্রিয়ার লেখা পড়ল, তার কাহিনী শুনল এবং আবেগপ্রবণ হয়ে নিজের জীবন আবার শুরু করার সিদ্ধান্ত নিল। বর্মাও নিজের কোম্পানিকে স্থায়ী উন্নয়নের দিকে চালিত করল এবং লাভের একটি অংশ সামাজিক কর্মকাণ্ডে উৎসর্গ করল। প্রতিবার যখন সে কেন্দ্রে উজ্জ্বল মুখ দেখত, তখন বর্মার সেই মুহূর্তের কথা মনে পড়ত, যখন সে নিজের প্রাক্তন স্ত্রীকে বৃষ্টিতে কাটা হাতের সাথে বসে থাকতে দেখেছিল, এবং সেই অনুশোচনা তাকে সব সময় পুরো মন দিয়ে ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করত। রোহনের কথা বলতে গেলে সে যেমন যেমন বড় হতে থাকল আর বুদ্ধিমান হতে থাকল, সে প্রায়ই তার মাকে জিজ্ঞাসা করত, পাপা কি আগে আপনাকে ভালোবাসতেন না? প্রতিবার প্রিয়া তার মাথায় হাত বুলিয়ে দিত এবং ধীরে করে বলতো, পাপা ভুল করেছিলেন, কিন্তু তিনি তা শুধরে নিয়েছেন। তুমি পাপাকে খুব ভালোবাসবে, কারণ তিনি তোমাকে আর আমাকেও খুব ভালোবাসেন। ছেলেটি হাসত এবং পাপা আগে আপনাকে খুব ভালোবাসেন, পুরো পরিবারের খুশি উপভোগ করত। প্রিয়ার বাবাও প্রাসাদে আরামে থাকতেন, নিজের ছেলে মেয়ে আর নাতির সাথে খুশি থাকতেন। কখনো কখনো তিনি নিজের আত্মীয়দের সাথে দেখা করতে গ্রামে যেতেন, এই গর্বের সাথে যে তার মেয়ে আর জামাই এখন একে অপরকে সম্মান করতে জানে। এইভাবে যন্ত্রণাদায়ক অতীত ধীরে ধীরে মুছে গেল এবং তার জায়গায় বর্তমানের খুশি আর ভবিষ্যতের বিশ্বাস দখল করে নিল। জীবন প্রিয়ার থেকে একটি হাত ছিনিয়ে নিয়েছিল, কিন্তু বিনিময়ে এখন তার কাছে সত্যিকারের ভালোবাসা আর একটি পূর্ণ পরিবার ছিল। তাদের বিয়ে যদিও দ্বিতীয়বার হয়েছিল, তাতে সেই উষ্ণতা ছিল যা অনেক স্বামী স্ত্রী ইচ্ছা করে থাকে। শান্ত সন্ধ্যায় যখন জানলার বাইরে হালকা বৃষ্টি হতো, তখন প্রিয়া বর্মার পাশে সোফায় বসত, আদা দেওয়া গরম চায়ের কাপ ধরে থাকত আর পুরনো স্মৃতিগুলো মনে করত। এখন সে তিক্ততা অনুভব করত না, বরং সে সেই দুঃখগুলোর প্রশংসা করত যা পার হয়ে গেছে, কারণ ওরাই তাদের একে অপরের আসল মূল্য বুঝিয়েছিল। কখনো কখনো সে নিজের কাটা হাত দেখে দীর্ঘশ্বাস নিত। আমার মনে আছে যখন আমার দুটো হাত ছিল, তখন আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতাম। এখন বর্মা তক্ষুনি তাকে নিজের বাহুতে টেনে নিত এবং বলতো, তোমার একটি হাত আমাকে জড়িয়ে ধরার জন্য যথেষ্ট, যে কোনো হাত ভালোবাসা দিতে পারে। এতে প্রিয়া হাসত এবং নিজের স্বামীকে একটি হাত দিয়ে জড়িয়ে ধরত, কিন্তু সেটি ভালোবাসায় পূর্ণ থাকত। রোহন অনেকবার এই মুহূর্ত দেখেছে এবং হাসতে হাসতে বলতো, পাপা মম্মি ফিল্মের মতো লাগে। এক কল্পনাপ্রবণ ছেলে হওয়ার কারণে রোহন বড় হয়ে একজন পরিচালক হওয়ার স্বপ্ন দেখত, যাতে সে নিজের পরিবারের কাহিনীর ওপর একটি ফিল্ম বানাতে পারে। একটি এমন কাহিনী যাতে চোখের জল ছিল, বিচ্ছেদ ছিল, অনুশোচনা ছিল, কিন্তু শেষে খুশিই খুশি ছিল। প্রতিবার যখন সে নিজের ছেলেকে এমন বলতে শুনত, তখন প্রিয়া আর বর্মা শুধু একে অপরকে দেখে হাসত এবং একে অপরকে উষ্ণ দৃষ্টিতে দেখত। এখন তারা যে কাহিনী শোনাতে চাইছিল, সেটি ঘৃণা বা দোষারোপের নয়, বরং ভালোবাসা, ক্ষমা আর আশার ছিল। প্রিয়া নিজের ব্লগে একটি ছোট অংশ লিখেছিল, যা অনেক মানুষ শেয়ার করেছিল।
কখনো কখনো লোকসান আমাদের হৃদয়কে পরিপক্ক হওয়ার সুযোগ দেয়। যখন আমরা শরীরের একটি অংশ হারিয়ে ফেলি তখন আমরা পূর্ণতার অর্থ আরও গভীরভাবে বুঝতে পারি। যখন আমরা খুশি হারিয়ে ফেলি তখনই আমরা দেখি যে আমরা সেটির প্রতি কত বেপরোয়া ছিলাম, এবং যখন কেউ অনুশোচনা নিয়ে ফিরে আসে তখন নিজের হৃদয় খুলতে ভয় পেও না, কারণ ক্ষমা করা দোবনতা নয়, বরং গভীর প্রেমের অভিব্যক্তি। এই বার্তা কেবল অন্যদের জন্য নয়, বরং নিজের জন্য, বর্মার জন্য এবং সেই সবার জন্য ছিল যারা কখনো নিজের পরিবার হারিয়েছিল। প্রিয়া আর বর্মার কাহিনী এই কথার প্রমাণ যে জীবনে সবাই কখনো না কখনো প্রসিদ্ধি আর উচ্চাকাঙ্ক্ষার কারণে পথভ্রষ্ট হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ কথা এটি যে যখন আপনি জাগবেন তখন আপনাকে উঠে দাঁড়ানোর, নিজের ভুলগুলো শুধরে নেওয়ার, কষ্টের মুখোমুখি হওয়ার এবং নিজের প্রিয়জনদের হওয়া লোকসানের ক্ষতিপূরণ করার সাহস করতে হবে। সাথে যে ব্যক্তির আঘাত লেগেছে তাকেও ক্ষমা করতে শিখতে হবে, কারণ কখনো কখনো অন্যদের একটি সুযোগ দেওয়া নিজেকে মুক্ত করার একটি দরজা হয়। একটি পরিবার হল শেষ আশ্রয়। আপনি যত ধনী কেন না হয়ে যান, কিন্তু যদি আপনার কাছে পরিবার না থাকে তবে সব কিছু নিরর্থক হয়ে যায়। টাকা কেবল একটি মাধ্যম, এটিকে একমাত্র লক্ষ্য বানাবেন না। সত্যিকারের ভালোবাসা তখন থেকে যখন আপনি প্রশংসা আর ভাগ করে নিতে জানেন। একটি স্বামী স্ত্রীর জুটিতে যদি সহানুভূতি আর সম্মানের অভাব থাকে তবে শীঘ্রই ফাটল ধরে যাবে। এর বিপরীতে যদিও চড়াই উতরাই আর লোকসান হোক, যদি সত্যিকারের ভালোবাসা এখনও থাকে তবে মানুষ ফিরে আসার পথ খুঁজে নিতে পারে। প্রিয়ার মতো প্রতিকূল পরিস্থিতির ওপর বিজয় পাওয়ার শক্তি। একটি হাত কেটে যাওয়া সত্ত্বেও সে ভেঙে পড়েনি। তার প্রচেষ্টায় না কেবল অন্যদের অনুপ্রাণিত করেছিল, বরং বর্মার বিবেককেও ছুঁয়ে গিয়েছিল। যদি আপনি বিশ্বাস বজায় রাখেন আর নিজেকে না ছাড়েন তবে যে কেউ উঠে দাঁড়াতে পারে। ক্ষমা করা দুর্বলতা নয়। যখন আমরা ক্ষোভ রাখি তখন আমরা নিজেদের কষ্টের মধ্যে বেঁধে ফেলি। কেবল যখন আমরা ছেড়ে দিই এবং অন্যদের একটি সুযোগ দেওয়ার জন্য তৈরি হই তখনই আমরা বাস্তবে খুশি হই। এখানে ক্ষমা করার মানে ভুলকে মেনে নেওয়া নয়, বরং প্রত্যেক ব্যক্তিকে নিজেকে শুধরে নিতে দেওয়া। আপনার কাছে যা আছে তার প্রশংসা করুন। জীবন ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাও থাকতে পারে। হারানো পর্যন্ত অপেক্ষা করবেন না, আর তারপর অনুশোচনা করবেন না। প্রতিদিন নিরেট কাজের মাধ্যমে নিজের পরিবার, মা বাবা, সন্তানদের ভালোবাসুন। একটি কথা আছে, দৌলত বন্ধুদের থেকে আর শান স্ত্রী থেকে। যদি আপনি নিজের স্ত্রীকে সম্মান করতে না জানেন, যে আপনার সাথে সুখ দুঃখে ছিল, তবে সোনা আর রূপার পাহাড়ও বেকার। বর্মার কাহিনী আমাদের দেখায় যে এক বিলিয়নিয়ার যার কাছে সব কিছু ছিল, কিন্তু যখন সে নিজের স্ত্রী আর সন্তানকে হারিয়ে ফেলল তখন তার কাছে একাকিত্ব ছাড়া কিছু ছিল না। কেবল যখন সে প্রিয়া আর নিজের সন্তানকে ফিরে পেল, প্রশংসা করতে আর নিজের ভুলগুলো শুধরে নিতে শিখল, তখনই সে বাস্তবে ভৌত ও আধ্যাত্মিকভাবে ধনী হল। আরেকটি উদাহরণ আছে যা মধ্যবয়সী মানুষরা প্রায়ই পছন্দ করেন। এই দুনিয়ায় সবচেয়ে ধনী ব্যক্তি সেই যে ভালোবাসতে জানে এবং যাকে ভালোবাসা হয়। বাস্তবে আমরা ভাবতাম সবচেয়ে ধনী সে যার কাছে অনেক টাকা আছে, কিন্তু শেষে সবচেয়ে ধনী সেই যার কাছে একটি পরিবার, বন্ধু আর এমন মানুষ আছে যারা আপনার সাথে খুশি আর দুঃখ ভাগ করে নেয়। বর্মা শেষ পর্যন্ত এই সত্য অনুভব করল। সৌভাগ্যবশত তার কাছে এখনও নিজের ভুল শুধরে নেওয়ার, প্রিয়ার হাসি দেখার আর রোহনের উষ্ণ পাপা আওয়াজ শোনার সময় ছিল। কাহিনী এই দৃঢ় বিশ্বাসের সাথে শেষ হয় যে কোনো পরিস্থিতিতে যদি মানুষের মধ্যে বিশ্বাস, ভালোবাসা আর ক্ষমা থাকে তবে তারা দৃঢ় বিশ্বাসের সাথে শেষ হয়। একে অপরের কাছে ফিরে আসার জন্য সমস্ত চ্যালেঞ্জ পার করে নেবে, আর তখন টাকাও খুশি ভাগ করার একটি সার্থক মাধ্যম হয়ে উঠবে, পারিবারিক সম্পর্ক ভাঙার হাতিয়ার নয়। প্রত্যেকের জীবন একটি সুন্দর শেষ লিখতে পারে, শর্ত শুধু এটি যে তারা একে অপরকে খুব তাড়াতাড়ি না হারিয়ে ফেলে এবং ঘৃণাকে ভালোবাসার ওপর হাবি না হতে দেয়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে এটি দেখছেন? আপনাদের আজকের এই কাহিনী কেমন লাগলো আমাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমার ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যে আপনারা যেখানেই থাকুন সবসময় খুশি আর সুরক্ষিত থাকুন। যদি আপনাদের কাছেও কোনো এমনই আকর্ষণীয় কাহিনী থাকে তবে সেটি আমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করুন, যাতে আমরা সবাই সেটি শুনতে পারি। আমরা আপনাদের কাহিনীর অপেক্ষায় থাকব।